ড্রাগটা নিয়ে নি। হ্যালো, গুড আফটারনুন। ওয়েলকাম টু আওয়ার এডুকেশন। আমি বিজু স্যার চলে এসেছি লাইভ তোমাদের কাছে আজকে ইন্ডিয়ান পলিটি স্পেশাল সেশন নিয়ে। চলো, যারা এই মুহূর্তে লাইভ আছো প্রত্যেকে রেসপন্স করো। ওকে, আজ দেখতে পাচ্ছ যে আমি অনেকদিন আগে বলেছিলাম যে আজকে ইন্ডিয়ান পলিটির একটা স্পেশাল সেশন তোমাদের স্টার্ট করবো। এক মাসের মধ্যে পুরো পলিটিটা কমপ্লিট করা হবে। ঠিক আছে, 30টি তোমার চ্যাপ্টার আছে, তার সঙ্গে প্রায় সব চ্যাপ্টারগুলো এমসিকিউ করানো হবে। সেরকম একটা খুব ভালো চ্যাপ্টার। আমি অনেক সাবজেক্টেই তোমাদের ক্লাসে কোচিংয়ে করাই, কিন্তু বেস্ট সবচেয়ে ভালো আমার যেটা লাগে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। সেই জন্য আমি যে কোনো ক্লাস অফলাইনে বা অনলাইনে যখন ইন্ট্রোডাকশন করি পলিটি দিয়ে স্টার্ট করি। সেরকম এই যে টপিক ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যে ব্যাচ, এই সাবজেক্ট ওয়াইজ ব্যাচ আমরা ফার্স্ট স্টার্ট করলাম। এর আগে কোনোদিন আমরা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ পড়াইনি। যা পড়িয়েছি কোর্সে পড়িয়েছি, কমপ্লিট কোর্সে করানো হয়েছে, কিন্তু এই প্রথম আমরা কি করছি না তোমার পলিটির বা সাবজেক্ট ওয়াইজ কোর্স লঞ্চ করছি। এর আগে ইংলিশ হয়েছিল, ইংলিশ বুস্টার। পলিটি স্টার্ট হলো, কিছুদিন পর ম্যাথ স্টার্ট হবে। তো স্টুডেন্টের ডিমান্ড অনুযায়ী আমরা আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ ব্যাচও স্টার্ট করছি। চলো, থ্যাংক ইউ সবাইকে। আজ আমার বার্থডে, শুধু আমার নয় অনেকেরই বার্থডে আছে আজকে। MS ধোনির আছে, আমাদের ক্যাপ্টেন কুলের। ওকে, আজ আমাদের যিনি কার্গিল যুদ্ধে হিরো ছিলেন বিক্রম বাটরা, উনি আজকের ডেটে শহীদ হয়েছিলেন। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে উইশ করার জন্য। আজ আমি 34 ইয়ার্স আজ হয়ে গেল। কিছুদিন আগে আরসিরও বার্থডে ছিল 5 তারিখে। আরসি 12 বছর থেকে 13 বছরে পা দিল। চলো আমরা স্টার্ট করি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। তো ইন্ডিয়ান পলিটি স্পেশাল আজকে সেশন, পলিটি স্পেশাল। আমি পুরো কোর্সটা আমিই করাবো। তার সঙ্গে সঙ্গে কিছু MCQ স্যাররা আছেন, বাকি যে GS স্যাররা আছেন তারাও তোমাদের এসে পরে MCQ প্র্যাকটিস করাবেন, বা কিছু কিছু চ্যাপ্টার হয়তো নিতেও পারেন। বেসিক্যালি পুরো চ্যাপ্টারটা বেসিক্যালি আমিই করাবো, এবং সেশনটা রাত্রে হবে 9টা থেকে 10টা। আজকে আমরা অ্যাকচুয়ালি বাড়িতে একটু প্রোগ্রাম আছে, সময় দিতে হবে, এই জন্য রাত্রে করা গেল না। সেই জন্য আজকে স্টার্টিং ক্লাসটা আমি 4টা 4:30 থেকে করলাম, কিন্তু এরপরে ক্লাসগুলো সব 9টা থেকে 12টা পর্যন্তই হবে। আজকে ক্লাসটা পুরো সবার জন্য ওপেন আছে, সবাই দেখে নাও কীরকম কী ক্লাস হবে, কীরকম কোয়ালিটি মেনটেন করা হবে। আজকে আমি 4টে টপিক পড়াবো, এমন নয় যে ক্লাস করাবো না। ঠিক আছে, আজকে আমি 4টে টপিক পড়াবো। ওকে, মানে এবং এই কোর্সটা কি ফিচার্স আছে সেটা একটু দেখে নাও, এই কোর্সটার কি ফিচার্স আছে। তো এই যে আমি পার্লামেন্টের ছবি দিয়েছি, পার্লামেন্টে কেন ছবি দিয়েছি না, পার্লামেন্টকে গণতন্ত্রের মন্দির বলা হয়। ঠিক আছে, এটা প্রথমে দেখো, পার্লামেন্টকে আমরা কি বলি? দ্য টেম্পল অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মন্দির। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটি স্পেশাল বাই পীযূষ স্যার। কি কি থাকবে এখানে? চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাস হবে। প্রথমে যেটা বলার ছিল সেটা কি ক্লাস বলো না, ডেসক্রিপটিভ ক্লাস। এটা কিন্তু কোনো MCQ ক্লাস হবে না, পুরোটাই ডেসক্রিপটিভ ক্লাস। যেমন তোমরা দেখেছো ডেসক্রিপটিভ ভাবে ক্লাসে লেখানো হয় প্রতিটা ক্লাসে, সেরকম ডেসক্রিপটিভ লেখানো হবে। তার কি হবে? টোটাল 30টা চ্যাপ্টার। আমি এখন তোমাদেরকে জানাচ্ছি যে কোন 30টা চ্যাপ্টার তোমাদের এখানে করানো হবে। টোটাল ক্লাস কতগুলো হবে? 40টা। তার 30টা চ্যাপ্টার ক্লাস কেন 40টা না? কিছু কিছু চ্যাপ্টার তোমার 2টো ক্লাস লাগতে পারে। তাছাড়া লাস্টে MCQ ডিসকাশনও আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ, সেখানেও কিছুগুলো ক্লাস লাগবে। এই জন্য 30টা চ্যাপ্টারের জন্য 40টি ক্লাস রেখেছি। এবং ক্লাস ডেসক্রিপটিভ ক্লাস কমপ্লিট হওয়ার পর আমরা কি করব? 1000+ MCQ কোয়েশ্চেনও ডিসকাস করব। 1000+ এই যে 30টা চ্যাপ্টার থেকে 1000+ MCQ কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। এবং তার সঙ্গে কি করা হবে? তার সঙ্গে তোমার WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিলিম প্লাস মেন্সের লাস্ট 10 ইয়ার্সে যা যা MCQ এসেছে। ঠিক আছে, WBCS প্রিলিম প্লাস মেন্সের লাস্ট 10 ইয়ার্সে যা যা MCQ এসছে, পুরো MCQ গুলো আমরা এখানে ডিসকাস করব প্রি প্লাস মেন্স অবভিয়াসলি। এবং ক্লাসগুলো তোমরা সব লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, স্টাডি ম্যাটেরিয়াল অ্যাপও পাবে, স্টাডি ম্যাটেরিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবে। ঠিক আছে, আজকে দেখবে ক্লাসের শেষে সবগুলো দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে অ্যাপের ভেতরে স্পিড টেস্ট আছে, স্পিড টেস্টে তোমরা MCQ পাবে চ্যাপ্টার ওয়াইজ। ওকে, চ্যাপ্টার ওয়াইজ MCQ পাবে। এগুলো ছিল ফিচার্স। আমরা স্টার্ট করছি আজকে টপিক, আমরা ক্লাসও করব আজকে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ ক্লাস পাচ্ছ, 30টা চ্যাপ্টার পাচ্ছ, 40টা ক্লাস আছে, 1000+ MCQ কোয়েশ্চেন তোমার ডিসকাস করা হবে, প্লাস 10 ইয়ার্সের WBCS কোয়েশ্চেনগুলো ডিসকাস করা হবে। ওকে,
দেখো মিনিমাম একটা ফিজ রাখা হয়েছে 249 এর একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে। ওকে, 249 এর একটা মিনিমাম ফিজ রাখা হয়েছে। এটা হচ্ছে পেমেন্ট অপশন। ওকে, এখানে পেমেন্ট অপশন দেওয়া আছে। তো প্রত্যেকে ফার্স্ট করে ক্লাস স্টার্ট করে দাও। আজকে আমি ডেসক্রিপটিভ ক্লাস স্টার্ট করে দেবো। আজকে 4টা চ্যাপ্টার পড়বো আমরা। মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো, তার সঙ্গে আর্টিকেল, পার্ট, শিডিউল। ঠিক আছে, এবং যে লিস্টটা আজকে দেবো আমরা, সেই লিস্ট অনুযায়ী তোমাদের পুরো ক্লাসটা হবে, পুরো কমপ্লিট কোর্স ইন্ডিয়ান পলিটি। ওকে, আশা করি প্রতিটা জিনিস বুঝতে পেরেছো। এবার সিলেবাসটা দেখে নাও। এবারে সিলেবাসটা দেখে নাও, ইন্ডিয়ান পলিটি স্পেশাল সিলেবাস। সিলেবাসটা ভালো করে দেখে নাও, কি কি জিনিস হবে না হবে। একটা খাতা করো, খাতাটা বের করে, ড্রাফট খাতা করো, খাতাটা বের করে সবকিছু লিখতে শুরু করো। পুরো কমপ্লিট সিরিজ হবে, এমন নয় 2-4টে চ্যাপ্টার হবে, এবং 1 মাসে, এত শর্ট পিরিয়ডে। ওকে, চলো সেশনটা ফ্রেন্ড সার্কেলের প্রত্যেকের মধ্যে সেশনটা শেয়ার করে দাও। হ্যাঁ, যারা বাকিরাও যারা প্রিপারেশন নিচ্ছে, বিশেষ যে কোনো এক্সামের ক্ষেত্রে, ডিফেন্স হোক, রেলওয়ে হোক, এসএসসি হোক, প্রত্যেকে শেয়ার করে দাও, যা প্রত্যেকে যাতে সেশনটা পেয়ে যায়। ওকে, দেখে নাও সিলেবাসে কি কি আছে। না, ফার্স্ট কি দিয়েছি দেখো, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান কি করে তৈরি হলো। ঠিক আছে, মেকিং অফ দ্য, এটা হিস্ট্রি না কিন্তু, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো, এবং সেখানে ফিচার্স আছে, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি কি কি, সেলিয়েন্ট ফিচার্স। ওকে, আর কি আছে, লিস্ট অফ আর্টিকেল, পার্ট, শিডিউল। আর্টিকেল মানে হচ্ছে ধারা বা অনুচ্ছেদ, আর্টিকেল মানে ধারা বা অনুচ্ছেদ, পার্ট মানে হচ্ছে তোমার অধ্যায়, আর শিডিউল মানে হচ্ছে তফসিলি। ভারতীয় সংবিধানে যে 470টা আর্টিকেল আছে, 25টা পার্ট বা অধ্যায় আছে, 12টি তফসিলি আছে, সেগুলো সমস্ত জিনিস পড়ানো হবে এখানে। তারপর কি আছে, হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো, সংবিধানের যে ইতিহাস, সংবিধান তৈরি করতে গিয়ে পরে আমাদের যতগুলো অ্যাক্ট আছে, ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট, ফিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ওকে, অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট, মর্লিমেন্টো রিফর্ম অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট, এই যে বিভিন্ন আইনগুলো আমাদের সংবিধান তৈরিতে সাহায্য করেছে, সেই সমস্ত ইতিহাসটা পড়বো, ভারতের সংবিধানের ইতিহাস, হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে দুটো জিনিস আলাদা, একটা হচ্ছে মেকিং, কি করে ভারতের সংবিধান তৈরি হলো বা সেলিয়েন্ট ফিচার্স, যেটা আজকে পড়বো, আর একটা হচ্ছে হিস্ট্রি, ভারতের সংবিধানের পিছনে কার কার কোন কোন ইতিহাস যুক্ত আছে, সেই ইতিহাসটা আমরা পড়বো, বিভিন্ন অ্যাক্ট গুলো পড়বো সেখানে আমরা। আর কি আছে দেখো, অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে কি, সংবিধান সংশোধনী। অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, তোমরা জানো যে সংবিধান 1950 সালে 26 জানুয়ারি তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত 2022 সাল পর্যন্ত 105টা সংশোধনী হয়েছে। 105, 105টি সংশোধনী হয়েছে। সে পুরো 105টা সংশোধনীর লিস্ট, কত সালে হয়েছিল, কি হয়েছিল, প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। অ্যামেন্ডমেন্ট, তারপরে কি দেওয়া আছে না, বরড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে কোথা থেকে কোন জিনিসটা নেওয়া হয়েছে, কোন দেশ থেকে কোনটা ধার করে নেওয়া হয়েছে। বরড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে দাঁড় করা বৈশিষ্ট্য, কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, ইউএসএ থেকে কি কি নেওয়া হয়েছে, ইউএস থেকে কি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস, প্রিয়াম্বল, তোমার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জুডিশিয়ারি সিস্টেম ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইউকে থেকে কি নেওয়া হয়েছে, পার্লামেন্ট, দেন তোমার ক্যাগ, মিউনিসিপ্যালিটি, সিটিজেনশিপ, স্পিকার, ডেপুটি স্পিকার, ইউপিএসসি, সব নেওয়া হয়েছে কোথা থেকে, ইউকে বা ব্রিটেন থেকে। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, তার সঙ্গে নেওয়া হয়েছে তোমার প্ল্যানিং কমিশন। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, আর তোমার জেপিসি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, আর তোমার হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি, তোমার জার্মানি থেকে নেওয়া হয়েছে এমার্জেন্সি, সাউথ আফ্রিকা নেওয়া হয়েছে তোমার সংশোধনী। তো এই যে জিনিসগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, সেগুলো সমস্ত জিনিস পড়বো। আর কি পড়বো, প্রিয়াম্বল। প্রিয়াম্বল মানে কি, প্রস্তাবনা। প্রিয়াম্বল হচ্ছে তোমার প্রস্তাবনা, প্রিয়াম্বল হচ্ছে তোমার প্রস্তাবনা। প্রিয়াম্বলকে কি বলেছে, আইডেন্টি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। বিভিন্ন লোক বিভিন্ন জিনিস বলেছে, হ্যাঁ, প্যারাডাইস অফ দ্য লয়ার, এগুলো কে বলেছে, বিখ্যাত ব্যক্তিত্বরা বিভিন্ন রকম কোটেশন করেছে প্রিয়াম্বলকে নিয়ে পড়ে। ওকে, সিটিজেনশিপ দেখো, অর্ণব, ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বলের যে ল্যাঙ্গুয়েজ, শুধু অস্ট্রেলিয়া থেকে না, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক জায়গা থেকে নেওয়া হয়েছে। সমস্ত জিনিসগুলো প্রিয়াম্বলে পড়ানো হবে। প্রিয়াম্বলে 5টা এম আছে, 5টা অবজেক্ট আছে। এম কি কি আছে না, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ইন্টিগ্রিটি, এগুলো হচ্ছে তোমার এম অ্যান্ড অবজেক্ট। ওকে, দেন কি আছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, যেটা আর্টিকেল 5 to 11 এ আছে। সমস্ত জিনিস ডিটেলস পড়ানো হবে সিটিজেনশিপে। নেক্সট কি আছে, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। তারপর কি দেওয়া আছে, ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। তো দেখে নাও, যেভাবে আমি তোমাদেরকে এখানে ক্লাসে বলছি, সেভাবে ক্লাসটা পুরোটা করানো হবে। তাহলে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো বা ফিচার্স, আর্টিকেল, পার্ট, শিডিউল, কি কি ধারা আছে, কি কি অনুচ্ছেদ আছে, কি কি তোমার তফসিলি আছে, এবং কি কি অধ্যায় আছে। হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান কি করে তৈরি হলো। তারপর অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী, বরড ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে কোন জিনিসগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। প্রিয়াম্বল, প্রস্তাবনা, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। ওকে,
তো এই ছিল পুরো টোটাল সিলেবাস। ওকে, পুরো সিলেবাস না, স্লাইড 1, এটা ছিল স্লাইড 1। চলো এবার আমরা স্লাইড 2, স্লাইড 3 প্রতিটা স্লাইডে এবারে ডিসকাস করব। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। ওকে, স্লাইড 1 স্ক্রিনশট নিয়ে নেবে। এবারে স্লাইড 2 এ আসছে আমরা। স্লাইড 2 সিলেবাসের স্লাইড 2 তে আসছে। সিলেবাসের স্লাইড 2 তে আসছে কি আসছে? ডিপিএসপি বা বাংলায় কি বলে? নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এর প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কল্যাণময় রাষ্ট্রের ধারণা। প্রত্যেকের সেশনে থাকবে, আমি আজকে পড়া ক্লাসও করাবো 4টা টপিকের, পলিটির 4টা টপিকের ক্লাসও করাবো। এমন নয় যে শুধু সিলেবাস বলে ব্যাস ইন্ট্রোডাকশন করে চলে যাবো। ঠিক আছে, পুরো শেষ পর্যন্ত থাকবে। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় কি বলে? নির্দেশমূলক নীতি। দেন কি আছে? পার্লামেন্ট, পার্লামেন্ট মানে কি? সংসদ, পার্লামেন্ট মানে সংসদ। আর্টিকেল 79 এ আছে পার্লামেন্টের 3টে ভাগ হয়, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। সেগুলো সমস্ত ডিটেলস এখানে পড়ানো হবে। কি কি টার্ম ইউজ করা আছে পার্লামেন্টে, কি কি কমিটি আছে। দেন পিএম অ্যান্ড কম, পিএম অ্যান্ড কম প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, পিএম অ্যান্ড কম প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, পিএম অ্যান্ড কম প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। অ্যাটর্নি জেনারেল, একে বলা হয় লিগ্যাল অ্যাডভাইজার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। ডাব্লিউবিসিএস এবছর এসেছিল, হাইয়েস্ট লিগ্যাল অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট কি হবে? অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল 76 এ আছে অ্যাটর্নি জেনারেল। নেক্সট কি আছে? প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি হচ্ছে এক্সিকিউটিভ হেড, নিয়মতান্ত্রিক প্রধান। নেক্সট আছে ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। নেক্সট কি আছে দেখো? স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, 93 নম্বর আর্টিকেল আছে স্পিকার ও ডেপুটি স্পিকার। নেক্সট কি আছে? ক্যাগ, ক্যাগের ফুল ফর্ম কি? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। আর্টিকেল 148 এ আছে। ক্যাগের বাংলা কি? মহাপরীক্ষক ও মহানিরীক্ষক। তো এই আছে সিলেবাস। সিলেবাসের এটা হচ্ছে স্লাইড নাম্বার 2, সিলেবাসের এটা হচ্ছে স্লাইড নাম্বার 2। ওকে স্যার, এখন ক্লাসটা কি অ্যাপও হচ্ছে? হ্যাঁ, এখন ক্লাসটা তোমার ইউটিউবও হচ্ছে, অ্যাপও হচ্ছে। চলো দেখে নাও, এটা স্লাইড নাম্বার 2, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নেবে। যদি এগুলোর মধ্যে কিছু কোশ্চেন থাকে তোমরা আরামে করবে। ওকে, ইজিলি করো, আমরা প্রতিটি ডিসকাস করে দেবো। ডিপিএসপি নির্দেশমূলক নীতি, পার্লামেন্ট বা সংসদ, পিএম অ্যান্ড কম মানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, অ্যাটর্নি জেনারেল বাংলা অ্যাটর্নি জেনারেল, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার মানে হচ্ছে তোমার স্পিকার, ডেপুটি স্পিকার। ক্যাগ, ক্যাগ মানে হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। আর্টিকেল 148 এ আছে মহাপরীক্ষক ও মহানিরীক্ষক। এখন আছে জিসি মুর্মু, মাননীয় জিসি মুর্মু আছে এখন ক্যাগ। ক্যাগকে বলা হয় ওয়াচডগ অফ পাবলিক পার্স, ওয়াচডগ অফ পাবলিক পার্স। ঠিক আছে, আমাদের ওয়াচডগের কাজ কি? বাড়ির কুকুর পাহারা দেয়। সেরকম আমাদের সরকার যে রেভিনিউ গুলো আমাদের কাছ থেকে কালেকশন করছে, সেটা সরকার ঠিকঠাক খরচা করছে না, অন্য কোনো স্ক্যাম হচ্ছে, সেগুলো দেখা কে? ক্যাগ। ঠিক আছে, চলো ঠিক আছে, এটা স্লাইড 2, স্লাইড 2। ওকে চলো নেক্সট আসি। এরপর আমরা স্লাইড নাম্বার 3, স্লাইড 3, 3 নম্বর স্লাইড। 3 নম্বর স্লাইডে কি আছে দেখো? গভর্নর, গভর্নরের বাংলা কি? রাজ্যপাল। গভর্নরের বাংলা হচ্ছে তোমার রাজ্যপাল। আর্টিকেল 153 তে আছে। পার্লামেন্টে যেমন আছে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি, সেরকম রাজ্য তো আছে, তোমার রাজ্য তো আছে, রাজ্য বিধানসভা, বিধান পরিষদ ও রাজ্যপাল। গভর্নর মানে হচ্ছে তোমার রাজ্যপাল। সিএম অ্যান্ড স্টেট লেজিসলেটর, সিএম অ্যান্ড স্টেট লেজিসলেটর, সিএম অ্যান্ড স্টেট লেজিসলেটর এটা মানে কি? মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও রাজ্য আইনসভা, মুখ্যমন্ত্রী ও রাজ্য আইনসভা। সিএম অ্যান্ড স্টেট লেজিসলেটর, মুখ্যমন্ত্রী ও রাজ্য আইনসভা। নেক্সট কি আছে? পঞ্চায়েত, PNCHAYET হবে এটা, পঞ্চায়েত। পঞ্চায়েত বাংলা পঞ্চায়েতে, পঞ্চায়েত। তারপর কি আছে? মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি মানে কি? পৌরসভা। পঞ্চায়েতে বাংলা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বাংলা কি? পৌরসভা। নেক্সট ফিনান্স কমিশন মানে কি? অর্থ কমিশন, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। পিএসসি এন্ড ইউপিএসসি তোমরা জানো, যেমন আর্টিকেল 1315 এ আছে প্রতিটা রাজ্যে পিএসসি আছে, কেন্দ্রে কি আছে? ইউপিএসসি আছে। তো পিএসসি ইউপিএসসি কথা বলা হয়েছে। ঠিক আছে এখানে। নেক্সট কি আছে? ইলেকশন কমিশন, বাংলায় কি বলে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। নেক্সট কি আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা। এটা ছিল আমাদের সিলেবাসের 3rd স্লাইড। আমি আবার বলছি, এগুলো সব ডেসক্রিপটিভ ওয়েতে প্রথমে কমপ্লিট করানো হবে 1 মাসে। ডেসক্রিপটিভ ওয়েতে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 1 থেকে 1.5 ঘন্টা করে প্রতিদিন ক্লাস হবে। যে ক্লাসটা হবে সেদিন তার পরের দিন সেটা পিডিএফ দিয়ে দেওয়া হবে। 1 মাসে পুরো সিলেবাসটা কমপ্লিট করবো। দেন আমাদের 10 দিন এমসিকিউ হবে চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো তোমরা অ্যাপেও তোমাদের কাছে থেকে যাবে এবং তার পিডিএফও পেয়ে যাবে। কমপ্লিট কোর্স বলে আমার মনে হয় না পলিটিক্যাল কোর্সটা করাবার পর তোমাদের আর কিছু পড়বার মানে আছে।
যে কোনো এক্সাম হোক, প্রিলি হোক, মেন্স হোক, পুরোপুরি তোমার কভার করে যাবে। আমি যত এমসিকিউ আছে সব করিয়ে দেবো এখানে। 3 নম্বর স্লাইড দেখে নাও। এটা গভর্নর বা রাজ্যপাল, সিএম এন্ড স্টেট লেজিসলেটর মানে মুখ্যমন্ত্রী ও রাজ্য আইনসভা, পঞ্চায়েতের বাংলা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বাংলা হচ্ছে পৌরসভা, ফিনান্স কমিশন মানে হচ্ছে অর্থ কমিশন, পিএসসি এন্ড ইউপিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন এন্ড ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, তারপরে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সরকারি ভাষা। ওকে, চলো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে। আজকের সেশনটা প্রত্যেকের জন্য ওপেন আছে, প্রত্যেকে দেখে নাও কি কি জিনিস করানো হবে, কি কি কোয়ালিটি মেনটেন করা হবে, কেমন ক্লাস হবে। এরপরে আসছি আমরা 4টে টপিক আজকে আমরা পড়বো। মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল পার্ট শিডিউল, নেক্সট তারপর যা যা টপিক আছে যেমন আমি দিয়েছি এক্সাক্ট পর ওইভাবে ক্লাসগুলো সব করানো হবে, ঠিক আছে। এবং এইভাবে ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে ক্লাসটা করা হবে, যাতে সব রকমের এক্সপিরিয়েন্স, কেন্দ্র সরকারের হোক রাজ্য সরকার হোক, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স যাতে হেল্প হয়। কোনো পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজে করা হবে না, বাই ল্যাঙ্গুয়েজে করা হবে। হ্যাঁ, ইংলিশ প্লাস বেঙ্গলি। চলো দেখে নাও। আশা করি 3 নম্বর স্লাইডটা প্রত্যেকে লিখেছো। 3 নম্বরটা স্লাইডটা আশা করি প্রত্যেকে লিখেছো। আবার লাস্ট স্লাইড হচ্ছে এটা, ঠিক আছে। লাস্ট স্লাইডে কি কি আছে দেখো। এমার্জেন্সি মানে জরুরি অবস্থা, এমার্জেন্সি বা জরুরি অবস্থা। একটু আগে অ্যামেন্ডমেন্ট আমরা লিখেছিলাম, আবার হয়তো রিপিট হয়েছে, এটা কাউন্ট করার দরকার নেই। নেক্সট হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, বাংলায় কি বলে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। চলো, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, লোকপাল ও লোকায়ুক্ত। তোমরা জানো কেন্দ্রে আছে লোকপাল আর স্টেটে কি আছে লোকায়ুক্ত। হ্যাঁ, নতুন তৈরি হয়েছে, সেটাও আমরা পড়বো এখানে। তারপর কি দেওয়া আছে দেখো, পলিটিক্যাল পার্টিজ এন্ড প্রেসার গ্রুপ। পলিটিক্যাল পার্টি বিভিন্ন আমাদের জানো যে এই যে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে গণতান্ত্রিক যে ব্যবস্থার একটা মূল হচ্ছে যে মাল্টি পার্টি আমাদের এখানে আছে। অনেক রকম পার্টি, অনেক ধরনের পার্টি আছে যারা কি সরকার গঠনের জন্য ক্লেম করে বা দাবি জানায়। অনেকজন পলিটিক্যাল পার্টি আছে যারা ভোটে অংশগ্রহণ করে। তো এটা মাল্টি পার্টির কনসেপ্ট আমাদের এখানে আছে। অনেক দেশে দুটো পার্টি কনসেপ্ট আছে। তো বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি আছে তার প্রধান কে আছে, কত সালে এস্টাবলিশ হয়েছিল, কি সিম্বল, হ্যাঁ। তো সেই এবং প্রেসার যে গ্রুপগুলো আছে সেগুলো লিস্ট এখানে করানো হবে। লাস্ট আছে তোমার অ্যাডভোকেট জেনারেল, যেমন কেন্দ্রে আছে অ্যাটর্নি জেনারেল, সেরকম রাজ্যে কে আছে অ্যাডভোকেট জেনারেল, রাজ্যে আছে তোমার অ্যাডভোকেট জেনারেল। দেখো পিডিএফ কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে অর্জুন, এখানে আমি যে ল্যাঙ্গুয়েজে পড়াবো, যে টপিকটা যেমন ল্যাঙ্গুয়েজে পড়াবো সেটা সেই ল্যাঙ্গুয়েজে দেওয়া হবে। এই যে পিপিটিটা পড়াবো সেই পিপিটিটাই পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অন্য কোনো জিনিস দেওয়া হবে না। চলো, এই ছিল আমাদের সিলেবাস। কতগুলো হলো কাউন্ট করে জানাও, প্রত্যেককে বলছি কাউন্ট করে জানাও কতগুলো টপিক হলো, ঠিক আছে। একবার একবার চেক করে নাও প্রথম থেকে। এটা ছিল ফার্স্ট স্লাইড, এটা ছিল আমাদের ফার্স্ট স্লাইড, কতগুলো হলো কমেন্টে জানাবে। এটা ছিল আমার ফার্স্ট স্লাইড, এটা ছিল সেকেন্ড স্লাইড, এটা ছিল এটা ছিল সেকেন্ড স্লাইড, এটা ছিল সেকেন্ড স্লাইড, এটা ছিল থার্ড স্লাইড, এটা ছিল থার্ড স্লাইড, এটা হচ্ছে তোমার লাস্ট স্লাইড। এক্সাক্ট একদম 30 চ্যাপ্টারে হয়েছে। 30 চ্যাপ্টার বলেছিলাম, 30 চ্যাপ্টারেই হয়েছে। আজকে আমরা যেমন 4টা টপিক পড়বো, তোমরা প্রত্যেকে লাইভ থাকবে। আজকে আমরা প্রথম চারটে, ঠিক আছে। আর্টিকেল পার্ট শিডিউল একটাতেই ছিল যদিও, আর একটা হচ্ছে তোমার মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এই দুটো টপিক আজকে আমরা পড়বো। প্রত্যেকে কপি নিয়ে বসে থাকবে, যারা আমাদের পুরনো স্টুডেন্ট আছে প্রত্যেকের নোটসটা খুব ভালোভাবে আছে। তাও ডিটেলস আরো আলোচনা করব, কিছু এক্সট্রা জিনিস অবশ্যই পাবে, সেগুলো অ্যাড করে নেবে। ওকে, অনেক এক্সট্রা কিছু বলবো, সেগুলো অ্যাড করে নেবে। কপি নিয়ে বসবে, একটা রাফ কপি করো, একটা ফেয়ার কপি করো। রাফ কপিগুলো এখন রেখে দেবে। তোমাদের যে কোর্সটা 1 মাসে শেষ হবে, কিন্তু ভ্যালিডিটি তোমার কাছে 1 বছর থেকে যাবে। 1 বছর তোমার কাছে ভ্যালিডিটি থেকে যাবে, যাতে তুমি কোর্সটা ইন ফিউচারও কন্টিনিউ করতে পারো। অবভিয়াসলি প্রতিটা কোর্সেরই পিডিএফ তোমাকে নেক্সট দিন দিয়ে দেওয়া হবে, যেহেতু রাত্রে ক্লাস হবে। ওকে, তো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। আমি শুরু করি আজকে ফার্স্ট টপিক, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বলতে পারো ফরমেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ফরমেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। চলো প্রত্যেকে রেসপন্স করো, কারা কারা কোর্স অ্যাক্টিভ করেছো, কারা কারা কোর্স পারচেজ করেছো, একটু রেসপন্স করো। এখানে রেসপন্স করো কারা কারা কোর্স পারচেজ করেছো। ওকে, যারা করোনি বাকিরা করে দেবে, খুব স্মল অ্যামাউন্ট একটা আছে, ঠিক আছে। তাহলে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রথম জানতে হবে কনস্টিটিউশন কি।
এট ফার্স্ট মেকিং এর আগে আমাকে কি জানতে হবে যে ভারতের সংবিধান কি। সংবিধান মানে কিছু না, সংবিধান মানে হচ্ছে আইন বা ল। যারা কোর্স পারচেজ করেছো প্রত্যেকে একটু রেসপন্স করে দাও। সংবিধান মানে কি বলো? আইন। আইন মানে হচ্ছে তোমার ল। মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কি করে ভারতের সংবিধান তৈরি হলো। ঠিক আছে, চলো দেখো তাহলে মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি কি আছে না। কনস্টিটিউশন কি জিনিস প্রথমে কি বললাম আমি? কনস্টিটিউশন মানে কিছু না, কনস্টিটিউশন মানে হচ্ছে একটা আইন। ঠিক আছে, যার মাধ্যমে পুরো দেশটা একটা সুষ্ঠুভাবে পরিচালনা হবে। হুম। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন কি দেওয়া আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, মানে ভারত যত দেশের সংবিধান আছে তার মধ্যে ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। বাপ্পা তুমি অ্যাপের ভিতর গিয়ে পরে RCA লাইভ ক্লাসটাকে ক্লিক করো, RCA লাইভ ক্লাসটাকে ক্লিক করো, তাহলে তুমি দেখতে পাবে, এই আজকের সেশনটা দেখতে পাবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে বড়। সংবিধান কত ধরনের নয়? দু ধরনের নয়। কিছু সংবিধান হয় লিখিত সংবিধান, কিছু সংবিধান হয় অলিখিত সংবিধান। ভারতের সংবিধানটা কেমন? লিখিত সংবিধান, লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। নেক্সট পয়েন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। এই পয়েন্টটার মানে কি? পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল মানে কিছু জিনিস আছে ইজিলি চেঞ্জ হয়, আর কিছু জিনিস আছে কেউ কোনোদিন চেঞ্জ করতে পারে না। কিছু জিনিস আছে ইজিলি চেঞ্জ হয়, আর কিছু জিনিস আছে কেউ কোনোদিন চেঞ্জ করতে পারে না। লাইক ধরো তোমার রাজ্যসভা, রাজ্যসভার মেয়াদ কত? রাজ্যসভার কোনো মেয়াদ হয় না। পরীক্ষা কোশ্চেন দেবে 4 বছর, 5 বছর, 6 বছর, পার্মানেন্ট বডি। রাজ্যসভা কি হবে বলো? রাজ্যসভা হচ্ছে তোমার পার্মানেন্ট বডি। রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট, রাজ্যসভাকে ভাঙা যায় না, কেউ কোনোদিন ভাঙতে পারবে না রাজ্যসভাকে। তাহলে এটা হচ্ছে রিজিড, দুষ্পরিবর্তনীয়। আর কিছু আছে ফ্লেক্সিবল, সরকার চাইলেই চেঞ্জ করতে পারে। যেমন ধরো জেনারেল রিজার্ভেশন ছিল না, জেনারেল রিজার্ভেশন করলো সরকার, তাহলে এটা ফ্লেক্সিবল। ভারতীয় সংবিধান আংশিক নমনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতীয় সংবিধান আংশিক নমনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। ইজিলি কিছু জিনিস কিছুদিন, পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল। কিছু জিনিস সহজেই চেঞ্জ করা যাবে, কিছু জিনিস কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবে না। এবার কি বলছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ সাম পার্টস, কিছু পার্ট আছে, কিছু আর্টিকেলস আছে এবং কিছু শিডিউল আছে। ভারতের সংবিধানে কি আছে? কিছু আর্টিকেল আছে, কিছু পার্ট আছে, কিছু শিডিউল আছে, কিছু অ্যামেন্ডমেন্ট আছে। যারাই আমাদের কাছে ক্লাস করেছো, আমি অবভিয়াসলি তাদেরকে 200% শিওর করে বলছি, মিনিমাম একটা টপিক থেকে অন্তত মিনিমাম 5টা থেকে ম্যাক্সিমাম 15টা পর্যন্ত পয়েন্ট তুমি এখন এক্সট্রা পাবে এখান থেকে। ঠিক আছে, দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান। ইট ইজ পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি রিজিড। এটি আংশিক নমনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ সাম পার্টস, আর্টিকেল অ্যান্ড শিডিউল। ভারতের সংবিধানে কিছুগুলি কি আছে? আর্টিকেল আছে বা ধারা অনুচ্ছেদ আছে, কিছুগুলি পার্ট আছে বা অধ্যায় আছে বা অংশ আছে, কিছুগুলি শিডিউল আছে মানে তফসিলি আছে, এবং কিছুগুলি অ্যামেন্ডমেন্টও আছে, সংশোধনীয় আছে। যেটা লেখা নেই তোমাদেরকে আমি জানাচ্ছি, 105টি সংশোধনী আছে। এবার দেখো এই যে ভারতের সংবিধান প্রয়োজন, সংবিধানের প্রথম ধারণাটা কে দিয়েছিল? আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ ফার্স্ট গিভেন বাই MN রয়। এই ব্যক্তির নাম ভালো করে জেনে রাখো। ভারতের সংবিধান প্রয়োজন, এই ধারণাটি প্রথম কে দিয়েছিল? MN রয়। MN রয়, এই ধারণাটি প্রথম কে দিয়েছিল? MN রয়। দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ওয়াজ ফার্স্ট গিভেন বাই MN রয়। তারপর কি দিয়েছে? অ্যাডভাইসার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যাডভাইসার মানে কি? পরামর্শদাতা। ভারতের সংবিধানের অ্যাডভাইসার মানে পরামর্শদাতা কে ছিল? না, BN রাও। BN রাও হচ্ছে ভারতীয় সংবিধানে কি? পরামর্শদাতা। ভারতীয় সংবিধানের পরামর্শদাতা। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের সবচেয়ে বড় লিখিত সংবিধান। এটি আংশিক নমনীয়, আংশিক দুষ্পরিবর্তনীয়। ভারতের সংবিধানে কিছুগুলো আর্টিকেল আছে, কিছু পার্ট আছে, কিছু শিডিউল আছে। ওকে, এবং কি দিয়েছে না তোমার প্রথম ধারণাটি দিয়েছিল MN রয়। আর ভারতের সংবিধানে পরামর্শদাতা হচ্ছে কি না? BN রাও। BN রাও। ভারতীয় সংবিধানে পরামর্শদাতা হচ্ছে BN রাও। BN রাও হচ্ছে ভারতীয় সংবিধানে কি? পরামর্শদাতা। BN রাও হচ্ছে ভারতীয় সংবিধানে চলো, ঠিক আছে।
তো দেখে নাও, এগুলো হচ্ছে স্লাইড নাম্বার 1। অর্জুন বাপ্পা, চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে। এই মুহূর্তে আমি ক্লাসে আছি, তোমাদের অ্যাপে অ্যাড করা আছে, হয়তো কিছু সমস্যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। হয় এই নাম্বারে তুমি ফোন করে আবার জিজ্ঞেস করে নাও কি করতে হবে, ঠিক আছে। এখন আমি ক্লাসে আছি, নাহলে ক্লাস থেকে বেরিয়ে পরে তোমার প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে। দেখো পয়েন্ট নাম্বার 2, খুব ভালো করে দেখবে পয়েন্টগুলো, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2, অরিজিনালি কনস্টিটিউশন প্রোভাইডস ফর পার্ট 22। যখন ভারতের সংবিধান তৈরি হলো, ভারতের সংবিধান কবে তৈরি হলো না, ভারতের সংবিধান তৈরি হলো তোমার 1950 সালের 26শে জানুয়ারি, গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, আর কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। সংবিধান তৈরি যখন হলো 26শে জানুয়ারি, তখন কতগুলো পার্ট ছিল, কতগুলো আর্টিকেল ছিল, কতগুলো শিডিউল ছিল? তখন কতগুলো ছিল? পার্ট ছিল 22টা। দেখো পার্ট কতগুলো ছিল, 22টি পার্ট ছিল। আর্টিকেল কতগুলো ছিল? 395টি আর্টিকেল ছিল, ঠিক আছে। আর শিডিউল বা তফসিলি কতগুলো ছিল? 8টা তফসিলি ছিল, ঠিক আছে। ভারতের সংবিধান যখন তৈরি হয় তখন 22টি পার্ট, 395টি আর্টিকেল আর 8টি শিডিউল বা তফসিলি ছিল, ঠিক আছে। ভারতের সংবিধান যখন তৈরি হয় কোন সালে না 1950, এটা 1950-এর গল্প বলছি আমি, হ্যাঁ। এখন বর্তমানে কি হয়েছে অ্যাট প্রেজেন্ট, এখন কতগুলো হয়েছে অ্যাট প্রেজেন্ট? প্রায় 465টি বা 470টি বলতে পারো, এটা প্রায় বলবে, কেন কোনো ফিক্স নয়, কম বেশি হতেই পারে। 465টি ধারা, 25টি পার্ট, কতগুলো পার্ট? 25টি পার্ট, 12টি শিডিউল আছে, 12টি শিডিউল বা তফসিলি আছে। জিৎ রায় একটু ওয়েট করো, বলছি। এই সেশন, এই স্লাইডটা কমপ্লিট করে দিই, সব জানিয়ে দেবো। যতগুলো কমেন্ট করবে প্রতিটা কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। একটু সেশনটা যেটা যে মোশনে আছে কমপ্লিট করতে দাও। 395টি ধারা, 22টি পার্ট ও 8টি তফসিলি ছিল। বর্তমানে কতগুলো আছে? বর্তমানে 465টি ধারা, 25টি পার্ট ও 12টি তফসিলি আছে। তার সঙ্গে কি আছে দেখো, ইট হ্যাজ বিন অ্যামেন্ডেড 105 টাইমস, 105টি কি রয়েছে? সংশোধনী রয়েছে। তাহলে অ্যাট প্রেজেন্ট ভারতের সংবিধানে কি আছে? 470টি ধারা, 22টি পার্ট, 25টি পার্ট বা অধ্যায়, 12টি তফসিলি এবং 105টি কি রয়েছে? সংশোধনী রয়েছে। 105টি সংশোধনী রয়েছে। আর কি আছে? ইট হ্যাজ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। তাছাড়া ভারতের সংবিধানে কি আছে? কিছু মৌলিক অধিকার দিয়েছে। কতগুলো মৌলিক অধিকার দিয়েছে? না 6টা মৌলিক অধিকার দিয়েছে এবং কিছু মৌলিক কর্তব্য দিয়েছে। কতগুলো মৌলিক কর্তব্য দিয়েছে? 11টা। আমাদের যেমন কিছু 6টা অধিকার আছে, সেরকম আমাকে 11টা কি কর্তব্য আমাকে পালন করতে হবে। আর কি আছে? না পার্লামেন্টারি গভর্নমেন্ট। যেমন ভারতের যে সরকারটা সেটা কি না পার্লামেন্টারি ডেমোক্রেটিক গভর্নমেন্ট, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ভারত সরকার চলছে। তার একটা কি আছে? ক্যাবিনেট সিস্টেম আছে, তার একটা মন্ত্রিসভা আছে, কাউন্সিল অফ মিনিস্টার, যেটা আর্টিকেল 74-এ আছে। এবং ক্যাবিনেট কাউন্সিল অফ মিনিস্টারের ভেতরে কি আছে? ক্যাবিনেট মিনিস্টার আছে, এবং সিটিজেনশিপ এক্সেট্রা, এই জিনিসগুলো আছে। একটু ভালো করে দেখে নাও। এটা ছিল সেকেন্ড স্লাইড। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। এটা ছিল আমাদের সেকেন্ড স্লাইড। চলো সেকেন্ড স্লাইড। আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো, আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো সেকেন্ড স্লাইডে। একবার বলে দিয়ে সেকেন্ড স্লাইডটা একবার। সেকেন্ড স্লাইডে কি আছে না, ভারতের সংবিধান যখন তৈরি হয়, ভারতীয় সংবিধান যখন তৈরি হয় তখন 395টি ধারা ছিল, ঠিক আছে। 8টা শিডিউল ছিল ও 12টি তফসিলি ছিল। বর্তমানে প্রায় 465টি ধারা, 25টি অধ্যায়, 12টি তফসিলি, 105টি সংশোধনী রয়েছে। তাছাড়া ভারতের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল ডিউটি আছে, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম, তার মানে হচ্ছে তোমার সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, এবং তার সঙ্গে কি আছে না ক্যাবিনেট মিনিস্ট্রি আছে এবং সিটিজেনশিপ আছে, এগুলো আছে।
হ্যাঁ, জিতের রায় যে কোশ্চেন ছিল বিএন রাও, সে বিএন রায় ফুল ফর্ম হচ্ছে বেনেগাল নারসিং রাও। বেনেগাল নারসিং রাও, বেনেগাল নারসিং রাও। তিনি একজন আইএস অফিসার ছিলেন। ওকে, তাকে অ্যাডভাইসার করা হয়েছিল। ওকে, অ্যাডভাইসার মানে হচ্ছে তোমার, অ্যাডভাইসার মানে হচ্ছে পরামর্শদাতা। অ্যাডভাইসার মানে হচ্ছে পরামর্শদাতা। চল 3 নম্বর স্লাইডে চলে আসি আমরা। চলো নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে কি দেওয়া আছে দেখো না, ভারতীয় সংবিধান সম্পর্কে এবার আমাদের আলোচনা আসে এখানে। ভারতীয় সংবিধান সম্পর্কে এবার আমাদের আলোচনা আসে এখানে। দেখো 3 নম্বর স্লাইড। 3 নম্বর স্লাইডে কি আছে দেখো, অন দি রেকমেন্ডেশন অফ ওয়াভেল প্ল্যান। তখন আমাদের লর্ড ওয়াভেল কি ছিল, ভাইসরয় ছিল 1946-এ। মোটামুটি ব্রিটিশরা বুঝতে পেরে গেছে যে এবার আমাদের অধিকার, আমাদের যে মানে পাওয়ার ছিল, পাওয়ারটা এবার হস্তান্তর করতে হবে। ডিউরিং 1946 তখন কি হয়েছিল না, নেভাল রেভলিউশন হয়েছিল, নৌ বিদ্রোহ হয়েছিল। তো ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে আমাদের দিন আসন্ন। তো তখন তৎকালীন ভাইসরয় কে ছিলেন, লর্ড ওয়াভেল। ওই ওয়াভেল প্ল্যানের সুপারিশে কি হলো, অন দি রেকমেন্ডেশন অফ ওয়াভেল প্ল্যান, ওয়াভেল প্ল্যানের সুপারিশে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। কত সালে, 1946-এ। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। কার সুপারিশে না, ওয়াভেল প্ল্যানের সুপারিশে। ওয়াভেল প্ল্যানের সুপারিশে, ওয়াভেল প্ল্যানের সুপারিশে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। কত সালে, 1946। ক্যাবিনেট মিশন প্ল্যান এসে পরে কি করলো না, ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে কি হলো, ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে সংবিধান গঠনের জন্য কি তৈরি করা হলো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা হয়। গণপরিষদ তৈরি করা হয়। তাহলে দেখো ওয়াভেল প্ল্যানের সুপারিশে কি এলো, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ। আর ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে কি তৈরি করা হলো না, ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ, এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি বাংলা হচ্ছে গণপরিষদ, গণপরিষদ তৈরি করা হলো। ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান কত সালে ভারতে এসেছিল, 1946-এ। এবার ক্যাবিনেট মিশন প্ল্যানের মোট কজন সদস্য, ক্যাবিনেট মিশন প্ল্যান কনসিস্ট অফ 3 মেম্বার্স, 3 জন সদস্য। কে কে, লর্ড প্যাথিক লরেন্স, দেখো লর্ড প্যাথিক লরেন্স 1 নম্বর, স্ট্যাফোর্ড ক্রিপস 2 নম্বর, আর এভি আলেকজান্ডার 3 নম্বর। ওয়াভেল প্ল্যানের সুপারিশে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে সংবিধান গঠনের জন্য গণপরিষদ তৈরি করা হয়। ঠিক আছে, এবার ক্যাবিনেট মিশন প্ল্যানের মোট কজন সদস্য না, 3 জন সদস্য। কে কে না, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স আর স্ট্যাফোর্ড ক্রিপস। এই 3 জনের মধ্যে চেয়ারম্যান কে ছিল না, চেয়ারম্যান ছিল তোমার লর্ড প্যাথিক লরেন্স। চেয়ারম্যান কে ছিল, প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। প্যাথিক লরেন্স ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। প্যাথিক লরেন্স ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ক্যাবিনেট মিশন প্ল্যান। ক্যাবিনেট মিশন প্ল্যানের চেয়ারম্যান কে ছিল না, প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স। তো এই ছিল তোমার 3 নম্বর স্লাইডে এটা, যে লর্ড ওয়াভেল ছিল তৎকালীন ভাইসরয়। ওয়াভেল প্ল্যানের সুপারিশে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে আসে। ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে তোমার কি তৈরি করা হয় না, ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে সংবিধান গঠনের জন্য গণপরিষদ তৈরি করা হয়। ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যানের মোট মেম্বার কতজন ছিল না, 3 জন, এভি আলেকজান্ডার, তারপর ক্রিপস আর তোমার প্যাথিক লরেন্স। প্যাথিক লরেন্স ছিল চেয়ারম্যান। প্যাথিক লরেন্স ছিল চেয়ারম্যান। দেখে নাও, এটা ছিল 3 নম্বর স্লাইড। এটা ছিল 3 নম্বর স্লাইড। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। এগুলো সব আস্তে আস্তে নোট করে নাও। আস্তে আস্তে ভালো করে যদি শোনো, কনসেন্ট্রেট নিয়ে পড়ে, তাহলে এক্ষুনি ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ওকে, ক্লাসে মুখস্থ হয়ে যাবে। দেখে নাও, এটা ছিল স্লাইড নাম্বার 3। এরপর আমরা স্লাইড নাম্বার 4-এ আসবো। তোমরা ক্লিয়ারেন্স দাও যে হ্যাঁ স্যার হয়ে গেছে, লেখা হয়ে গেছে বা কপি তোলা হয়ে গেছে বা বোঝা হয়ে গেছে। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। চলো এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। চলো এবারে দেখো, গণপরিষদ তৈরি হলো। গণপরিষদ, গণপরিষদে প্রথম মিটিং কবে বসছিল? এই যে গণপরিষদ তৈরি হলো, গণপরিষদে প্রথম মিটিংটা কবে বসছিল? গণপরিষদে প্রথম মিটিং বসছিল 9th ডিসেম্বর, 9th ডিসেম্বর 1946। এই যে গণপরিষদ তৈরি হলো, গণপরিষদের ফার্স্ট মিটিং কবে বসছিল? 9 ডিসেম্বর 1946। ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে কি তৈরি হলো না, কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসছিল? 1946 সালে 9 ডিসেম্বর।
1946 সালে 9 ডিসেম্বর প্রথম দিন যে মিটিংটা বসলো সেখানে কি হলো, সচ্চিদানন্দ সিনহা হলো প্রথম কি টেম্পোরারি চেয়ারম্যান, টেম্পোরারি ফার্স্ট চেয়ারম্যান বা ফার্স্ট ওয়ার্ডটা অ্যাড করে দিতে পারো, টেম্পোরারি চেয়ারম্যান, ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। সচ্চিদানন্দ সিনহা হচ্ছে প্রথম অস্থায়ী সভাপতি, কার না গণপরিষদে। তাহলে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ক তারিখে হয়েছিল, 9 ডিসেম্বর 1946, যেদিন গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। কোথায় এক্সাক্ট শুভদীপ? দিল্লির কনস্টিটিউশন হলে, এক্সাক্ট দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম মিটিং হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। প্রথম অস্থায়ী সভাপতি ফার্স্ট টেম্পোরারি চেয়ারম্যান কে ছিল না ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক তার দুদিন পরে, ঠিক তার দুদিন পরে 9 তারিখে হলো সচ্চিদানন্দ সিনহা, ঠিক তার দুদিন পরে মানে 11 তারিখে কি কনস্টিটিউশন অ্যাসেম্বলি তার প্রথম পার্মানেন্ট যে প্রেসিডেন্ট সেটা পেল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য ফার্স্ট পার্মানেন্ট ইলেক্টেড প্রেসিডেন্ট, প্রথম নির্বাচিত প্রথম স্থায়ী সভাপতি কার কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ক তারিখ থেকে বলো? 11 ডিসেম্বর 1946, 11 ডিসেম্বর 1946 এক্সাক্ট শুভদীপ। তাহলে ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946, অস্থায়ী সভাপতি কে ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর তোমার 11 ডিসেম্বর 1946 এ গণপরিষদ কি পেল, তার প্রথম পার্মানেন্ট চেয়ারম্যান মানে স্থায়ী সভাপতি, যেটা কে হয়েছে বলো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওই দিন যেদিন আমাদের স্থায়ী চেয়ারম্যান পেল সেদিন আমরা ডেপুটি চেয়ারম্যানও পেলাম। ডেপুটি চেয়ারম্যান কে ছিল? এইচ.সি. মুখার্জি, এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি। কুমার তখন কি লিখতো? সি লিখতো, ঠিক আছে। কুমার তখন কে লিখতো না, সি লিখতো। এইচ.সি. মুখার্জি মানে হরেন্দ্র কুমার মুখার্জি was the first deputy chairman of Constitution Assembly from 11th December 1946. তাহলে 11 ডিসেম্বর 1946 এ যেমন আমাদের পার্মানেন্ট চেয়ারম্যান পেল, সেরকম ডেপুটি চেয়ারম্যান পেল গণপরিষদকে হরেন্দ্র কুমার মুখার্জি। আর সেদিন একটা গণপরিষদের দ্য সিম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নয়, দ্য সিম্বল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, দ্য সিম্বল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। গণপরিষদের সিম্বল কি ছিল? এলিফ্যান্ট বা হাতি। গণপরিষদের সিম্বল কি ছিল? হাতি। গণপরিষদের সিম্বল কি ছিল? গণপরিষদের সিম্বল কি ছিল? হাতি। গণপরিষদের সিম্বল কি ছিল? গণপরিষদের সিম্বল ছিল তোমার হাতি। দ্য সিম্বল অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি বলো? এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হচ্ছে তোমার হাতি। হাতি হচ্ছে গণপরিষদের কি বলো? সিম্বল। দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। প্রথম অস্থায়ী সভাপতি ডক্টর সচ্চিদানন্দ সিনহা, প্রথম স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম ভাইস চেয়ারম্যান এইচ.সি. মুখার্জি, হরেন্দ্র কুমার মুখার্জি, ঠিক আছে। প্রথম গণপরিষদের সিম্বল কি? সিম্বল হচ্ছে তোমার হাতি। আর কি দেখলাম আমরা না, প্রথম মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 এ। আর সেকেন্ড মিটিং কবে হয়েছিল? 11 ডিসেম্বর 1946 এ, 1946। ওকে, দেখে নাও, এটা ছিল স্লাইড নাম্বার 4, 4 নাম্বার স্লাইড ছিল এটা। এটা ছিল তোমার 4 নাম্বার স্লাইড, ঠিক আছে। আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। ওকে, সেশনটাকে তোমার লাইক করে দেবে, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সবাই এই সেশনটার খোঁজ পায় যে কমপ্লিট একটা কোর্স চালু হতে চলেছে সম্পূর্ণ বাই ল্যাঙ্গুয়েজে। ওকে, চলো, আশা করি বুঝতে পেরেছো। স্লাইড নাম্বার 4। নেক্সট দেখো স্লাইড নাম্বার 5। স্লাইড নাম্বার 5, স্লাইড নাম্বার 5 কি দেওয়া আছে এখানে দেখো না, ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনলি প্রিপেয়ার্ড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। ভারতের সংবিধানকে মেনলি কে তৈরি করেছিল? তৈরি করেছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ। তাহলে ঠিক আছে, ভারতের সংবিধানকে মেনলি কে তৈরি করেছিল? না গণপরিষদ। গণপরিষদ কবে তৈরি হয়, যে এই ইনফরমেশনটা তোমাদের কাছে অনেকের কাছে নতুন, যারা অন্তত আরসিতে পড়েছো তাদের কাছে ইনফরমেশনটা কিন্তু নতুন, যে গণপরিষদ কবে তৈরি হয়। আর ঠিক যেদিন প্রথম অধিবেশনটা হয়েছিল তার 3 দিন আগে, ফার্স্ট অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 এ, ঠিক তার 3 দিন আগে 6 ডিসেম্বর 1946 এ গণপরিষদ তৈরি করা হয় বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয়। কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করা হয় 6 ডিসেম্বর না 6 অক্টোবর, সরি, ঠিক আছে 6 অক্টোবর হবে, ডিসেম্বর হবে না, 6 অক্টোবর। 6 অক্টোবর 1946 এ গণপরিষদ তৈরি হয়েছিল। আর ফার্স্ট মিটিং কবে হয়েছিল? না 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1946। গণপরিষদে ছিল কারা, কোন কোন মেম্বার ছিল গণপরিষদ? দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনসিস্ট অফ কনস্টিটিউশনাল এক্সপার্ট, যারা সংবিধানের বিশেষজ্ঞ তারা ছিল, অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইন্ডিয়ান পিপল, এবং ভারতের জনগণ থেকে কিছু রিপ্রেজেন্টেটিভকে নেওয়া, প্রতিনিধিকে নেওয়া হয়েছিল।
গণপরিষদ তৈরি হয় 6 অক্টোবর 1946-এ। প্রথম মিটিং বসছিল 9 ডিসেম্বর 1946-এ। গণপরিষদে কারা ছিল না সাংবিধানিক যারা বিশেষজ্ঞ তারা ছিল, এবং ভারতের যারা জনগণের মধ্য থেকে যারা প্রতিনিধি ছিল তাদেরকে নেওয়া হয়েছিল। তাদেরকে নিয়ে পরে তোমার কি করা হয়েছিল, তাদেরকে নিয়ে পরে সংবিধান গণপরিষদ তৈরি করা হয়েছিল। হ্যাঁ সবিতা, ওই 6 অক্টোবরেই হবে, 6 ডিসেম্বর হবে না, অক্টোবরে 6 যেটা লেখা আছে সেটাই ঠিক। 6 অক্টোবর 1946 সালে তৈরি হয়েছিল, এটাই ঠিক, 6 অক্টোবরেই হবে। ঠিক আছে, আমি একটু প্রথমে ভুল বলেছিলাম, রেকটিফাই করে দিয়েছি। দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি একটু আগে বললাম। প্রথম মিটিংটা কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। তাহলে কি কি শিখলে না? প্রথম থেকে এখনো পর্যন্ত ওয়াভেল প্ল্যানের সুপারিশে ক্যাবিনেট মিশন প্ল্যান ভারতে এলো 1946-এ। ক্যাবিনেট মিশন প্ল্যানের সুপারিশে কি তৈরি করা হলো? কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা গণপরিষদ। গণপরিষদ কোন ডেটে তৈরি করা হলো? 6 অক্টোবর 1946। প্রথম মিটিং কবে বসছিল? 9 ডিসেম্বর 1946। প্রথম অস্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। প্রথম স্থায়ী সভাপতি কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিল? এইচ.সি. মুখার্জি। গণপরিষদে কারা কারা ছিল না সাংবিধানিক বিশেষজ্ঞ ও ভারতের জনপ্রতিনিধিদের কিছু অংশ ছিল। ঠিক আছে, গণপরিষদ কি করলো না সংবিধান তৈরি করলো। কিভাবে তৈরি করলো সেগুলো আমি পরের স্লাইডে পড়ছি। আশা করি এই স্লাইডটা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভালো করে আবার দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। না জিতুরা, তুমি ভুল করছো। কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে 7 জন ছিল না, ড্রাফটিং কমিটিতে 7 জন ছিল। আমি পড়াবো একটু পরে, 7 জনের নামও পড়াবো। ঠিক আছে, তুমি ভুল করছো। কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে না, ওটা ছিল ড্রাফটিং কমিটি, ছিল 7 জন মেম্বার, যার চেয়ারম্যান ছিল বি.আর. আম্বেদকর। ওকে, চলো দেখে নাও এই স্লাইডটা বুঝতে পেরেছো কিনা জানাও। শুভদীপ, এক্সাক্ট শুভদীপ, একটু পরে আমি ওটা বলছি। যখন গণপরিষদের 389 জন ছিল, 389 জন থেকে কারা কারা ছিল 389 সেটাও বলবো। এবং যখন আমাদের এটা তুলে নিল, মানে তোমার মুসলিম লীগ সাপোর্ট তুলে নিল, তখন কমে পড়ে 299 হয়েছিল, সেটাও বলবো। একটু ওয়েট করো, 1 বাই 1 পয়েন্টগুলো আসবে। আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। চলো এবার আসি। তাহলে এই যে প্রথম অধিবেশনটা পড়লাম যে 6 অক্টোবর 1946 সালে গণপরিষদ তৈরি হয়েছিল, আর 9 ডিসেম্বর ফার্স্ট মিটিং বসছিল। তাহলে সংবিধান তৈরি করতে গণপরিষদ এরকম কতগুলো মিটিং বসিয়েছিল? কোশ্চেন আসবে। সংবিধান তৈরি করতে গণপরিষদ এরকম 11টা মিটিং বসিয়েছিল। টোটাল নাম্বার অফ সেশন কন্ডাক্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ 11। 11 সেশন ওয়াজ হেল্ড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। গণপরিষদ মোট কটা অধিবেশন বসেছিল? 11টি। মোট 11টি অধিবেশন বসছিল। ফার্স্ট মিটিং কবে হয়েছিল? না ফার্স্ট মিটিং ডাটাগুলো মনে রাখবে। ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946। সেকেন্ড মিটিং কবে হয়েছিল? না তোমার 17 অক্টোবর 1949। এগুলো এক্সট্রা ইনফরমেশন। সেকেন্ড মিটিং হয়েছিল 17 অক্টোবর 1949। 17 অক্টোবর 1949। থার্ড মিটিং হয়েছিল কবে? না 14 নভেম্বর 1949। থার্ড মিটিং 14 নভেম্বর 1949 লাস্ট মিটিং। যাও, সেকেন্ড থার্ড মিটিং গুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু লাস্ট মিটিংটা খুব ইম্পর্টেন্ট। কত সালে? 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950। 24 জানুয়ারি 1950। ওকে, টোটাল টাইম সংবিধান তৈরি করতে গণপরিষদের সময় কত লেগেছিল? সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ও খরচ হয়েছিল প্রায় 64 লাখ টাকা, 64 লাখ। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ও খরচ হয়েছিল আনুমানিক 64 লাখ টাকা, 64 লাখ। ওকে, 9 ডিসেম্বর 1946 থেকে হয়েছিল 26 নভেম্বর 1949 পর্যন্ত, 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, 2 বছর 11 মাস 18 দিন, খরচ হয়েছিল আনুমানিক 64 লাখ টাকা, 64 লাখ। 64 লাখ।
চলো এবার দেখে নাও 6.4 মিলিয়ন। তাহলে মোট কটা মিটিং হয়েছিল? 11টি মিটিং হয়েছিল। ফার্স্ট মিটিং কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946। আর লাস্ট মিটিংটা বেশি ইম্পর্টেন্ট, 24 জানুয়ারি 1950। এখানে একটা ইনফরমেশন নিয়ে লিখে নেবে যে ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয় 24 জানুয়ারি 1950। এই যে ডেটটা আছে 24 জানুয়ারি 1950, 24 জানুয়ারি 1950 কি কি গৃহীত হয়েছিল না? এই ডেটে গৃহীত হয়েছিল ন্যাশনাল সং, ন্যাশনাল সং মানে যেটা হচ্ছে বন্দে মাতরম, আর ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম যেটা হচ্ছে জনগণ মন, ন্যাশনাল অ্যানথেম জনগণ মন। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা একটু লিখে নাও, যে এই ইনফরমেশনটা একটু লিখে নাও যে তোমার 1950 সালে 24 জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়। ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়, জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়। ঠিক আছে, ইনফরমেশনটা একটু লিখে নেবে যে 1950 সালের 24 জানুয়ারি আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গান গৃহীত হয়। এখান থেকে আমরা কি হলো, টোটাল কতগুলো মিটিং বসছিল? 11টি মিটিং বসছিল। ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946, লাস্ট মিটিং হয়েছিল 24 জানুয়ারি 1950। কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। খরচ কত হয়েছিল? 64 লাখ টাকা। নেক্সট পয়েন্ট, সংবিধান তৈরি করতে গণপরিষদ মোট 22টি কমিটি গঠন করেন। কটা কমিটি তৈরি করেছিল? মিটিং কটা হয়েছিল? 11টা, একটু আগেই পড়লাম। কমিটি কটা তৈরি হয়েছিল? 22টি কমিটি তৈরি হয়েছিল। দেখো, total 22 committee formed by Constituent Assembly for the formation of Indian Constitution। সংবিধান তৈরি করতে 22টি কমিটি তৈরি করেছিল। ঠিক আছে, এই 22টি কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি কি ছিল? ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। ঠিক আছে, এই 22টি কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি। এই ড্রাফটিং কমিটি কোন ডেটে তৈরি হয়? ডেটটা খুব ইম্পর্টেন্ট, 29 আগস্ট 1947। ড্রাফটিং কমিটি ওয়াজ সেট আপ ইন, কত সালে তৈরি হয়েছিল ড্রাফটিং কমিটি? 1947 সালের 29 আগস্ট। 1947 সালের 29 আগস্ট। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? বি আর আম্বেদকর। বি আর আম্বেদকর ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি বাংলা কি? খসড়া কমিটি। ড্রাফটিং কমিটি বাংলা হচ্ছে তোমার খসড়া কমিটি। ড্রাফটিং কমিটি বাংলা হচ্ছে খসড়া কমিটি। ঠিক আছে, মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ দ্য অনলি মুসলিম মেম্বার অফ ড্রাফটিং কমিটি। মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিল? ড্রাফটিং কমিটির একমাত্র মুসলিম সদস্য। মোট সদস্য কজন ছিল? 7 জন। 7 জন কে কে? আমি পরের স্লাইডে বলছি যে 7 জন কে কে ছিল। 7 জন কে কে ছিল আমি পরের স্লাইডে বলছি। ওকে, চলো। সাতজন সদস্য কে ছিল আমি বলছি। টোটাল মেম্বার 7 জন। ড্রাফটিং কমিটির মেম্বার 7 জন। চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর। মুসলিম সদস্য ছিল মোহাম্মদ শহীদুল্লাহ। কোন ডেটে তৈরি হয়? 29 আগস্ট 1947। ওকে, তারপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ড্রাফটিং কমিটি হলো। টোটাল 22টা কমিটি হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম কমিটি ছিল এটা। চলো স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট স্লাইডে আসছি। স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট স্লাইডে আসছি। তো কোনো কোয়েশ্চেন তাহলে কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আসছি।
ঠিক আছে। আলাদি ফার্স্ট 7 জন মেম্বার কে ছিল? আলাদি কৃষ্ণস্বামী আয়ার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপাল স্বামী আয়াঙ্গার, ডক্টর বি আর আম্বেদকর, এন মাধব রাও, এমডি সৈদুল্লাহ, ডিপি খৈতান আর কে এন মুন্সি। এই 7 জন ছিল ড্রাফটিং কমিটির সদস্য। আবার বলছি, ড্রাফটিং কমিটির 7 জন সদস্য কে ছিল? চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর, কে এম মুন্সি, কে এম মুন্সি, কে এম মুন্সি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর, কে এম মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, গোপাল স্বামী আয়াঙ্গার। ওকে, নেক্সট হচ্ছে তোমার ডিপি খৈতান, নেক্সট হচ্ছে তোমার দেখে নাও আলাদি কৃষ্ণস্বামী আয়ার, আলাদি কৃষ্ণস্বামী আয়ার, এন মাধব রাও, এন মাধব রাও, এন মাধব রাও। একজন আছে টিটি কৃষ্ণমাচারী, উনি মারা গিয়েছিলেন, ওনার জায়গায় ডিপি খৈতান এসেছিল। টিটি কৃষ্ণমাচারীর জায়গায় ডিপি খৈতান এসেছিল, উনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, মোট সদস্য হচ্ছে 7 জন। কে কে? আলাদি কৃষ্ণস্বামী আয়ার, গোপাল স্বামী আয়াঙ্গার, বি আর আম্বেদকর, কে এম মুন্সি, মোহাম্মদ শহীদুল্লাহ, ডিপি খৈতান আর হচ্ছে মাধব রাও, এন মাধব রাও। এই 7 জন হচ্ছে ড্রাফটিং কমিটির মোট সদস্য। ড্রাফটিং কমিটি ছাড়া এই যে বললাম 22টা কমিটি আছে, ড্রাফটিং কমিটি ছাড়া আর কি কি কমিটি আছে? অনেক কমিটি আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট কমিটি সেগুলো একটু ডিসকাশন করে দিই। সেটা হচ্ছে তোমার স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর কি কমিটি ছিল? স্টিয়ারিং কমিটির যে চেয়ারম্যান কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। আর কি ছিল? ইউনিয়ন পাওয়ার কমিটি। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর জওহরলাল নেহেরু। আর কি ছিল? না অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, তার চেয়ারম্যান কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, তার চেয়ারম্যান কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ড্রাফট 22টা কমিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি ছিল ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি ছাড়াও আর এতগুলো কমিটি ছিল, কি কি? স্টিয়ারিং কমিটি, ইউনিয়ন পাওয়ার কমিটি, যার চেয়ারম্যান কে? ডক্টর তোমার জওহরলাল নেহেরু। ইউনিয়ন পাওয়ার কমিটি স্টিয়ারিং কমিটি কে? রাজেন্দ্র প্রসাদ। আর অ্যাডভাইসারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, তার চেয়ারম্যান কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। এতগুলো কি ছিল? কমিটি তৈরি করা হয়েছিল। আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবে। এইভাবে প্রতিটা টপিক ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে, দেন কমপ্লিট করার পর তারপর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, দেন প্রিপারেশন কমপ্লিট হবে। ওকে, চলো মৌলি, থ্যাংক ইউ। এরকম একটা দিন চাইছিলাম যেখানে আমি আমার বেস্টকে নিয়ে পরে মানে সামনের দিকে যাব, যেটাতে সবচেয়ে বেশি কনফিডেন্স পাই, যার প্রতি একটা আলাদা মানে জায়গা আছে, একটা ভালোবাসার জায়গা আছে মানে যে সাবজেক্টের প্রতি। তো এরকম জার্নি আমি 12 বছর পর, কোচিং 13 বছরে পা দিল, প্রথম সাবজেক্ট ওয়াইজ ব্যাচ স্টার্ট করলাম। এর আগে কোনো সাবজেক্ট ওয়াইজ ব্যাচ চালু করিনি, যা হতো কমপ্লিট কোর্সে হতো। এবার ব্যাচে এত ভালো করে পড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কোনো পলিটি নেই, চাহিদাই নেই। মানে আমাদের যারা ক্লাসরুম কোচিং এর স্টুডেন্ট, ক্লাসের সব প্রবলেম সলভ হয়ে গেছে মনে হচ্ছে। দেখো নেক্সট স্লাইডে আসছে এরপর আমরা। নেক্সট স্লাইডে দেখে নাও কি আছে, যে বি আর আম্বেদকর ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বি আর আম্বেদকর কি বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয়। বি আর আম্বেদকরকে দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ভারতীয় সংবিধানের জনক বলা হয়, ভারতীয় সংবিধানের জনক বলা হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড মানে গৃহীত হয়েছিল। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? না 26শে নভেম্বর 1949। গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে বলো? না 1949 সালের 26শে নভেম্বর। 1949 সালের 26শে নভেম্বর। আর ভারতীয় সংবিধান কার্যকর হয়, ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স, ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, দুটো ডেট খুব ভালো করে মনে রাখবে। 26শে জানুয়ারি নভেম্বর 1949-এ ভারতীয় সংবিধান গৃহীত হয় আর কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। এই দিনটাকে 26শে নভেম্বরকে আমরা কি পালন করি? ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে, ভারতীয় সংবিধান দিবস। ভারতীয় সংবিধান দিবস। টোটাল মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, গণপরিষদের মোট সদস্য কজন আছে? গণপরিষদের মোট সদস্য হচ্ছে 389 জন। গণপরিষদের মোট সদস্য হচ্ছে 389 জন। একটু আগেই শুভদীপ বলছিল 389 জন, না অন্য কেউ বলছিল 389 জনের মধ্যে কারা কারা আছে এটা ভালো করে দেখে নাও, এখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসে। 390 জনের মধ্যে 292 ফ্রম ব্রিটিশ প্রভিন্স। ব্রিটিশ প্রভিন্স থেকে ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলো আছে সেখান থেকে কতজন? 292 জন। 93 মেম্বার্স ইলেক্টেড ফ্রম দ্য প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট থেকে কজন আসে? না 93 জন। আর 4 মেম্বার্স ফ্রম চিফ কমিশনার প্রভিন্স।
চিফ কমিশনার প্রভিন্স থেকে কত 4 জন। তাহলে এখানেও 389 জন কে কে আছে না 292 জন আছে ব্রিটিশ প্রভিন্স থেকে, 93 জন আছে প্রিন্সলি স্টেট থেকে, ওকে, আর 4 জন আছে কি আছে চিফ কমিশনার থেকে। টোটাল 389 জন হচ্ছে কি গণপরিষদের সদস্য। কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পর কি হলো না যে মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে, মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবিতে কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে বেরিয়ে গেল। তখন সদস্য সংখ্যা কমে কত হলো 299, সদস্য সংখ্যা কমে হলো 299, 299 জন, 299, 299 জন। ওকে, দেখে নাও খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড ছিল এখানে। বি.আর. আম্বেদকরকে কি বলা হয় দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্ণব কোথায় ফিমেল মেম্বার বলছো? বি.আর. আম্বেদকর বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। ঠিক আছে, আর 26/1950 ভারতীয় সংবিধান কার্যকর হয়। মোট সদস্য কতজন ছিল 389 জন, মোট সদস্য ছিল 389 জন। ঠিক আছে, যার মধ্যে ভাগগুলো বললাম। ঠিক আছে, চলো। তোমার কোশ্চেন ছিল তোমার ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে ফিমেল মেম্বার কতজন ছিল? 15 জন। আচ্ছা, 15 জন ছিল, 15 জন। 15 মেম্বার্স আর দেয়ার, 15 ফিমেল মেম্বার আর দেয়ার ইন কনস্টিটিউশন অ্যাসেম্বলি। 15 জন ছিল ফিমেল সদস্য। দেখে নাও, আশা করি প্রতিটা পয়েন্ট বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন তাহলে কমেন্টে জানাবে। এরপর আমরা নেক্সট স্লাইডে আসি। হ্যাঁ, নেক্সট স্লাইডে আসার আগে আমি 3টে এক্সট্রা ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করছি, যেগুলো একটু লিখে নাও। ঠিক আছে, ভারতের যে জাতীয় পতাকা কবে গৃহীত হয়? ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947। এই কথাটা অ্যাড করে নাও। 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় না ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। 22শে জুলাই 1947 সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়। এই ডিজাইনটা কে করেছিল? ডিজাইন প্রিপেয়ার্ড বাই পিঙ্গালি ভেঙ্কাইয়া। এই ডিজাইনটা কে করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া এই ডিজাইনটা তৈরি করেছিল। পিঙ্গালি ভেঙ্কাইয়া, এটা পি হবে, পিঙ্গালি ভেঙ্কাইয়া নামে অন্ধ্রপ্রদেশের একটা, ঠিক আছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া নামে অন্ধ্রপ্রদেশের একজন যুবক যিনি এটা করেছিলেন। পিঙ্গালি ভেঙ্কাইয়া। সবিতা বলো, তোমার কি ডাউট আছে বলো। ঠিক আছে, ফার্স্ট তোমার যদি মিটিং নিয়ে ডাউট থাকে তাহলে ফার্স্ট মিটিং হয়েছিল তোমার 9th ডিসেম্বর 1946। ওটারই এক্সটেন্ড মিটিং ছিল 11টা। ঠিক আছে, ওটা সেকেন্ড মিটিং নয়, ওটারই এক্সটেন্ড মিটিং। পরবর্তীতে তাড়াতাড়িতে একটা মিটিং হয়ে গেছিল, কিন্তু সেদিন করতে পারেনি। হ্যাঁ, সেকেন্ড মিটিং কিন্তু তারা পরে হয়েছিল, ওটাকে সেকেন্ড মিটিং ধরে না। ওই 9 তারিখের এক্সটেন্ড মিটিং ছিল 11টা। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনটা দেখে নাও। এটা ছিল মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে যে ভারতের গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? অ্যান্সারটা কত হবে? 22শে জুলাই 1947। এই ডিজাইনটা করেছিল বেঙ্গালি ভেঙ্কাইয়া নামে ইন্দ্রপ্রদেশের একটা যুবক। শঙ্কর মাহাতো ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বাংলায় কি বলে? নির্দেশমূলক নীতি। এর প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কল্যাণময় রাষ্ট্রের ধারণা, টু ওয়েলফেয়ার অফ স্টেট। আর্টিকেল 36 to 51 আসে, 36 থেকে 51 পার্ট আছে 4-এ। এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? এই ধারণাটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, চলো এবারে দেখে নাও। এরপর আমরা কি করব? এরপর আসছি আমরা আর্টিকেলে। ঠিক আছে, এরপর আসছি আমরা আর্টিকেলে। আর কার কি কোশ্চেন আসে জিজ্ঞেস করো। এখনো পর্যন্ত যে টপিকটা আমরা পড়লাম, হিস্ট্রি না, মেকিং বা ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কি করে ভারতীয় সংবিধান তৈরি হলো, কতদিন সময় লাগলো, কতগুলো মিটিং হয়েছিল, কতগুলো তোমার কমিটি হয়েছিল, কে আইডিয়াটা কে দিয়েছিল, ঠিক আছে, কারা কারা এসেছিল, তাদের মেম্বার কে ছিল। ওকে, সমস্ত জিনিস আমরা এখানে ডিসকাস করলাম আজকে। এই টপিক থেকে কার কার কি আসে কমেন্টগুলো করো। যেমন আমরা এখানে জিজ্ঞেস করছি, যেমন প্রতিটা ক্লাস অ্যাপেও জিজ্ঞেস করা হয়। এরপর আমরা শুরু করব নেক্সট টপিক, আর্টিকেল। ভারতের সংবিধানে যে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আছে প্রায় 465, তার মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা জিজ্ঞেস করব।
অধিবেশন কটা বসছিল জিতরা? 11টি। একটু আগে বললাম 11টি অধিবেশন বা মিটিং বসছিল আর 22টা কমিটি তৈরি করা হয়েছিল সংবিধান তৈরির জন্য। মোট 11টি হয়েছিল। ফার্স্ট মিটিং 9 ডিসেম্বর 1946 আর লাস্ট মিটিং 24 জানুয়ারি 1950 1950। চলো তোমরা সবাই যারা রেগুলার ক্লাসটা প্রথম থেকে করছো তারা প্রত্যেকে ক্লিয়ারেন্স দাও, তাহলে আমি নেক্সট যাব। কবিতা বলো, তুমি রিকোয়েস্ট করবো বলা কি দরকার, তুমি বলেই ফেলো না। চলো এরপরে আমরা কি আসছি দেখো, লিস্ট অফ আর্টিকেল। এবার আমরা কি পড়বো? আর্টিকেল। আর্টিকেল মানে কি? ধারা বা অনুচ্ছেদ। আর্টিকেল মানে কি? আর্টিকেল মানে হচ্ছে ধারা বা অনুচ্ছেদ। আর্টিকেল মানে হচ্ছে ধারা বা অনুচ্ছেদ। ওকে, তো দেখো ইম্পর্টেন্ট যে আর্টিকেল গুলো সেগুলো এক কাছে করানো আছে এবং এর ভেতরেও এই যে আর্টিকেল গুলো আমরা পড়বো কিন্তু ওই চ্যাপ্টারে পড়বো। ধরো 12 থেকে 35, 12 থেকে 35 কি আছে এখন পড়বো না, 12 থেকে 35 পড়বো ফান্ডামেন্টাল রাইটস। প্রতিটা আর্টিকেল ধরে পড়বো, 12তে কি আছে, 13তে কি আছে, 14তে কি আছে, 15তে কি আছে, এভাবে পড়বো। ফার্স্ট দেখো কি আছে, লিস্ট অফ আর্টিকেল। আর্টিকেল 1 to 4, এটা হচ্ছে পার্ট 1। আর্টিকেল 1 to 4 এ কি আছে না, ইউনিয়ন অ্যান্ড স্টেট, কেন্দ্র ও রাজ্য। কেন্দ্র ও রাজ্য, কেন্দ্র ও রাজ্য। হোয়াট, সবিতার কোশ্চেন চলে এসছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 15 আগস্ট অ্যান্ড 26 জানুয়ারি? হ্যাঁ, 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস আর 15 আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। বেসিক ডিফারেন্সটা তুমি জানো। এবার 15 আগস্ট তো আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয়েছে কোন একটা রিজনে, হ্যাঁ, বা হয়তো সেই ডেটটাকেই যারা সংবিধান তৈরি করেছিল বা যারা আমাদের প্রথম সারির নেতৃত্ব ছিল তাদের ডেটটা, সামনে ডেটটা ভালো লেগেছে ওটাই করেছে। কিন্তু 26 জানুয়ারি দিনটার গুরুত্ব কারণ আছে, ঐতিহাসিক একটা কারণ আছে। কেন 1930 সালের 26শে জানুয়ারি ভারত যেমন যারা নেতা ছিল কংগ্রেসের তারা প্রথম ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিল 1930 সালের 26শে জানুয়ারি। তো 26শে জানুয়ারি যে ইম্পর্টেন্স সেটা অলরেডি স্বাধীনতার প্রায় 17 বছর আগের থেকেই ওই ডেটটাকে আমরা বিভিন্নভাবে পালন করে আসছিলাম। এই 26 জানুয়ারি ডেটটাকে যখন স্বাধীনতা দিবস করা গেল না তখন তাকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে কি করা হলো না, গণতান্ত্রিক দিবস পালন করা হলো। রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। ওকে, আশা করি বোঝাতে পারলাম তোমাকে। ইন্টারভিউতে কোশ্চেনটা করেছিল, হ্যাঁ ভালো কোশ্চেন ছিল। প্রথম কথা ডেট দুটো তো আমরাই জানি, ডেট দুটোর কি ইম্পর্টেন্স আছে সেটা তোমাকে ওখানে জানাতে হবে। তো দেখো আর্টিকেল 1 to 4, ঠিক আছে। এবারে এইরকম কোশ্চেন জিজ্ঞেস করার জন্য তোমাকে পারমিশন নিতে হবে না, তুমি ইজিলি পরপর করে যাবে। রিলেভেন্ট কোশ্চেনগুলো প্রতিটা অ্যান্সার দিয়ে দেবো। আর্টিকেল 1 to 4, 1 থেকে 4 কি আছে, কেন্দ্র রাজ্য, ইউনিয়ন অ্যান্ড স্টেট। আর্টিকেল 5 to 11, এটা পার্ট 2। এখানে কি আছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, সিটিজেনশিপ বা নাগরিকত্ব। আর্টিকেল 5 to 11, 5 to 11। আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35 কি আছে, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। আর্টিকেল 12 থেকে 35, 12 থেকে 35 মৌলিক অধিকার। 36 থেকে 51, আর্টিকেল 36 to 51 কি আছে বলে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বাংলায় কি বলে, নির্দেশমূলক নীতি। চলো আর্টিকেল পড়েছি আমরা। 1 থেকে 4 কেন্দ্র ও রাজ্য, 5 থেকে 11 সিটিজেনশিপ বা নাগরিকত্ব, 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, 36 থেকে 51 ডিপিএসপি। এবার প্রতিটা আর্টিকেল আমরা এগুলো পড়বো কোথায় না, চ্যাপ্টারে। কিছুদিন 3-4 নাম্বার ক্লাসে আমরা এগুলো পেয়ে যাবো সব। পার্টিকুলার 5 এ কি আছে, 6, 7, 8, 9, 10 প্রতিটা ডিসকাস করা হবে 1 by 1, যেগুলো রেলিভেন্ট পয়েন্ট হবে। ঠিক আছে, আশা করি প্রতিটা পয়েন্ট তোমরা লিখে নিয়েছো, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। লিস্ট অফ আর্টিকেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানে গুরুত্বপূর্ণ ধারা বা অনুচ্ছেদ। লিস্ট অফ আর্টিকেল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন দেখে নাও, সব ঠিকঠাক আছে তো কমেন্টে জানাবে। ওকে চলো নেক্সট স্লাইডে আসি। এরপর আমরা 36 থেকে 51 হলো। এবার 51 পর কি আছে, 51A, 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 আর্টিকেল 51A তে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটি। অ্যাকচুয়ালি ভারতের সংবিধান তৈরি হয় 1950 সালে, কিন্তু ভারতের সংবিধানে তৈরি হয়েছিল 50 সালে, কিন্তু যে মৌলিক কর্তব্য সেটা অ্যাড হয়েছিল কবে না, 42তম সংবিধান সংশোধনী 1976 সালে। সংবিধান তৈরি হওয়ার 26 বছর পর মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল। 26 বছর পর যুক্ত হলে ওকে অ্যাড করবে কোথায়, তখন সাব পার্ট করা হলো 51A। এই জন্যে 51 পর অ্যাকচুয়ালি 52 হয়ে গিয়েছিল, তারপরে অ্যাড করবে কোথায়, 51A করে সাব পার্ট করে পার্ট 4A তে অ্যাড করা হলো মৌলিক কর্তব্যকে। কোয়েশ্চেনটা আসে যে নিচের সংবিধানে কোন বৈশিষ্ট্যটি যখন সংবিধান তৈরি হয় তখন ছিল না, কি হবে, ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। এবার কি আসে বলো, আর্টিকেল 52,
52 নম্বর আর্টিকেলে কি আছে না প্রেসিডেন্ট বা বাংলায় কি বলে রাষ্ট্রপতি। 52 নম্বর আর্টিকেলে কি আছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। 52তে আছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। আর্টিকেল 54 54 এ কি আছে রাষ্ট্রপতি নির্বাচন, ইলেকশন অফ প্রেসিডেন্ট। দেখবে কিছুদিন মধ্যে আমাদের প্রেসিডেন্ট ইলেকশনের যে প্রসিডিওর সেটা চলছে এখন, কিছুদিনের মধ্যে রেজাল্ট চলে আসবে। তো ইলেকশন যে রাষ্ট্রপতি নির্বাচন সেখানে কারা কারা ভোট দেয় না সমস্ত এমপিরা আর এমএরা ইলেক্টেড যারা নমিনেটেড তারা দিতে পারে না। লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। এই যে ভোট দেওয়ার আইডিয়াটা ধারণাটা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে না আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর্টিকেল 54 এ কি আছে প্রেসিডেন্ট অফ ইলেকশন, আর্টিকেল 54। আর্টিকেল 61 61 কি আছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির অপসারণ। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অপসারণ। ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি অপসারণ। রাষ্ট্রপতি যদি কোনো অসাংবিধানিক কাজ করে তার রাষ্ট্রপতিকে কি করা যায় অপসারণ করানো যায়, ইমপিচ করা যায়, সেটা আর্টিকেল 61 এ আছে। নেক্সট কি আছে আর্টিকেল 63। আর্টিকেল 63 তে কি আছে ভাইস প্রেসিডেন্ট বা বাংলায় এটাকে কি বলে উপরাষ্ট্রপতি। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি 63, ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। ওকে, আশা করি প্রতিটা পয়েন্ট বোঝাতে পেরেছি। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো সেশনটা সিরিয়াসলি অ্যাটেন্ড করো, প্রত্যেকে ভালো করে দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। চল প্রত্যেকে বুঝতে পেরেছো, ক্লিয়ারেন্স দেবে যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো এরপর আসছি আমরা কোথায় দেখো, এরপর আসছি আমরা কোথায়, এরপর আসছি আমরা আর্টিকেল 66 এ। আর্টিকেল 63 তে কি ছিল ভাইস প্রেসিডেন্ট, এবারে 66 এ কি আছে ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন। যেমন আর্টিকেল 54 এ কি ছিল রাষ্ট্রপতি নির্বাচন, সেমন আর্টিকেল 66 এ কি আছে উপরাষ্ট্রপতি নির্বাচন, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি নির্বাচন। এবার কি আছে আর্টিকেল 72। আর্টিকেল 72 এ কি আছে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতি কি করতে পারে না মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড থেকে বিরত করতে পারে। এটাই হচ্ছে তোমার কি না আর্টিকেল 72 এ আছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ট পার্ডন, কি করতে পারে না ক্ষমা প্রদর্শন করতে পারে, সাসপেন্ড করতে পারে, রেমিট করতে পারে, কমিট সেন্টেন্স ইন সার্টেন কেস, যেসব ক্ষেত্রে মৃত্যুদণ্ড দণ্ডিত প্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি কি করতে পারে ক্ষমা প্রদর্শন করতে পারে আর্টিকেল 72 এ। আর্টিকেল 74। আর্টিকেল 74 এ কি আছে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা, কাউন্সিল অফ মিনিস্টার টু এড অ্যান্ড রিভাইস দ্য প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টার তোমরা জানো একটা যে সরকার যে সরকার তৈরি করে তার একটা মন্ত্রিসভা হয়। মন্ত্রিসভার আয়তনটা বলে দিয়েছে সংবিধান যে আর্টিকেলে বলা আছে 15%-এর বেশি হবে না, টোটাল যা সংসদের যে মেম্বার তার ম্যাক্সিমাম 15%, 15%-এর বেশি করা যাবে না। তো মন্ত্রিসভা আছে আর্টিকেল 74 এ। আর্টিকেল 76 এ কি আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, একটু আগেই বললাম একে বলা হয় কি লিগ্যাল অ্যাডভাইসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা। এখন কে আছেন কে বেণুগোপাল, কে বেণুগোপাল। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। আর্টিকেল 66 এ আছে উপরাষ্ট্রপতি নির্বাচন, 72 এ আছে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, 74 এ আছে কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রিসভা, 76 এ আছে অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল লিগ্যাল অ্যাডভাইসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। বিসিএস এ কোশ্চেন পেপারে দিয়েছিল হাইয়েস্ট লিগ্যাল অ্যাডভাইসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন্দ্র সরকারেরটাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল, রাজ্য সরকারটাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। 165 এ আছে। নেক্সট দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। চলো আর্টিকেল 79। আর্টিকেল 79। আর্টিকেল 79 এ কি আছে পার্লামেন্ট বা সংসদ। আর্টিকেল 79 এ কি আছে পার্লামেন্ট বা সংসদ। আর্টিকেল 79 এ আছে পার্লামেন্ট বা সংসদ। পার্লামেন্ট কি নিয়ে গঠিত লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। আর্টিকেল 79 এ আছে পার্লামেন্ট বা সংসদ। আর্টিকেল 80 তে কি আছে 80 তে, আর্টিকেল 80 তে আছে তোমার রাজ্যসভা। আর্টিকেল 80 তে কি আছে রাজ্যসভা। আর্টিকেল 80 তে আছে তোমার রাজ্যসভা, যেটাকে আমাদের কি বলা হয় কাউন্সিল অফ স্টেট।
উচ্চ কক্ষ বলা হয়, রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ বা অপর নাম কি কাউন্সিল অফ স্টেট। আর আর্টিকেল 81 কি আছে লোকসভা, লোকসভা কি বলা হয় না হাউস অফ দ্য কমন, ঠিক আছে। তো এটাকে বলা হয় নিম্ন কক্ষ, লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ, রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ, ঠিক আছে। রাজ্যসভা বলা হয় কাউন্সিল অফ স্টেট আর হাউস অফ দ্য পিপল, ঠিক আছে। লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপল, লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ, রাজ্যসভা বলা হয় উচ্চ কক্ষ। তাহলে পার্লামেন্ট আছে 79, রাজ্যসভা 80, লোকসভা 81। নেক্সট কি আছে 93, 93। 93 তে কি আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, স্পিকার ও ডেপুটি স্পিকার কোথাতে আছে 93 তে। 93 আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, 93 আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, 93 তে আছে স্পিকার এন্ড ডেপুটি স্পিকার, স্পিকার এন্ড ডেপুটি স্পিকার। 108 কি আছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, সংসদের যুগ্ম অধিবেশন, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সংসদের যুগ্ম অধিবেশন, জেপিসি বলে, এখনো পর্যন্ত 3বার বসেছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সংসদের যুগ্ম অধিবেশন কোথায় আছে 108। এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। ছবিটা 72 এ আছে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড থেকে বিরত করতে পারেন, এটাই আছে আর্টিকেল 72 এ। ওকে, এবার আসে না দেশ আমরা ওখানে সেলিব্রেশনটা করবো আর মোবাইল থেকে লাইভ করে দেবো। ওইটাই মনে হয় লাইভটা এখানে না করে লাইভটা ওখানে করবো, ক্লাসটা শেষ লাইন ক্রিয়েট করে ইউটিউবে লাইভ হবে, সবাই রেখে লিখবো, সবাইকে খুশি লাগে বার্থডে সেলিব্রেশন লাইভ দেখে ভালো লাগে। এখানে করে মনে হয় ভালো হবে। চলো বুঝতে পেরেছো, নেক্সট স্লাইডে আসি এরপর আমরা আর্টিকেল 110, আর্টিকেল 110 110, আর্টিকেল 110 কি দেওয়া আছে দেখো, ডেফিনেশন অফ মানি বিল। মানি বিল মানে কি বলো অর্থ বিল, অর্থ বিলে কথা বলা হয়েছে 110। অর্থ বিল থেকে প্রচুর কোশ্চেন আছে। প্রথম কথা একটা বিল অর্থ বিল কি না সেটা কি ঠিক করবে লোকসভা স্পিকার, লোকসভা স্পিকার ঠিক করে কোন বিল অর্থ বিল কি না। অর্থ বিল লোকসভায় অর্থ বিল কোথায় উত্থাপিত করা যায় না, অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত করা যায়। তারপরে রাজ্যসভায় যায়, রাজ্যসভায় 14 দিন থাকে, তারপর রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি প্রথমবারে সাইন করতে বাধ্য থাকে। আরেকটা কোশ্চেন এবার ডাব্লিউবিসি এসেছিল যে তোমার যে অর্থ বিলকে লোকসভায় পেশ করার আগে কার সম্মতি প্রয়োজন, কার অ্যাসেন্ট প্রয়োজন, সেটা হবে রাষ্ট্রপতি। লোকসভাকে একটা মানি বিলকে লোকসভায় উত্থাপিত করার পূর্বে কার সম্মতি প্রয়োজন, সেটা হবে তোমার কার না রাষ্ট্রপতি। তাই মানি বিল থেকে এতগুলো কোশ্চেন হতে পারে, কোন আর্টিকেলে আছে, কোথায় উত্থাপিত করা যায় লোকসভায়, রাজ্যসভায়, এনি হাউস অফ পার্লামেন্ট। কি হবে লোকসভাতে উত্থাপিত করা যায়, শুধু রাজ্যসভায় 14 দিন থাকে, রাষ্ট্রপতি প্রথমবারই সাইন করতে বাধ্য। আর অর্থ বিলকে লোকসভায় পেশ করার আগে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। ক্লিয়ার, এগুলো হচ্ছে তোমার এখানকার ডেফিনেশন 110 মানি বিল বা অর্থ বিল। আর্টিকেল 112, 112 কি আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা ইউনিয়ন বাজেট বলি বা কেন্দ্রীয় বাজেট বলি। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে আমরা অ্যানুয়াল বাজেট বলি, কি বলি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা ইউনিয়ন বাজেট বলি, ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট, ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট বলি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে আর্টিকেল নাম্বার 123, এবারে কি আছে আর্টিকেল 123। 123 কি আছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন 123। আর্টিকেল 123, আর্টিকেল 123 কি আছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন 123। 124 কি আছে সুপ্রিম কোর্ট, 124 কি আছে সুপ্রিম কোর্ট, 124 কি আছে সুপ্রিম কোর্ট, 124 আছে সুপ্রিম কোর্ট। 148 কি আছে 148 আছে তোমার ক্যাগ, কম্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, ক্যাগ।
দেখে নাও, তাহলে 110-এ আসে মানি বিল বা অর্থ বিল, 112-তে আসে ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট, 123-এ আসে রাষ্ট্রপতি কি করতে পারে, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করেন। আর্টিকেল 124-এ কি আছে, সুপ্রিম কোর্ট। আর্টিকেল 148-এ কি আছে, ক্যাগ। একটু আগে বললাম ক্যাগের নিয়ে অনেক কিছু, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। মানি বিল মানে হচ্ছে অর্থ বিল, কোন একটা বিল মানি বিল কিনা সেটা কে ঠিক করবে, লোকসভা স্পিকার। মানি বিলকে কোথায় উত্থাপিত করা যায়, শুধুমাত্র লোকসভায়। লোকসভায় উত্থাপিত করার পূর্বে কার সম্মতি প্রয়োজন, না রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন। রাষ্ট্রপতি কোশ্চেন দেয়, রাষ্ট্রপতি মানি বিল কবার রিটার্ন করতে পারে, একবারে প্রথমবারে সাইন করতে বাধ্য মানি বিল। দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবে। আমাদের সঙ্গে আজ কৌশিক স্যার আছে, কৌশিক স্যার তোমাদের কাছে এসে কিছু বলবে কোর্সের ব্যাপারে। ওকে, সেশনটা চলে। আজকে আমাদের ওয়েদারও খুব একটা ঠিক নেই, তো আজকে দুটোই আমরা পড়বো, মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর আর্টিকেল। ঠিক আছে, চলো। টিম আজ খুব হাই জোশে আছে আমাদের, বলছে আজ বার্থডে সেলিব্রেট হবেই এবং লাইভ হবে। তো বলি এই স্টুডিওতে লাইভ কি করে হবে, হ্যাঁ, তো অন্য একটা লাইভ সেশন করুন দরকার হলে ইউটিউবে। হ্যাঁ, তো দেখা যাক কি করা যায়। কে নিয়োগ, কে রাষ্ট্রপতি নিয়োগ করে, ভুজঙ্গ। কে নিয়োগ করেন, কে রাষ্ট্রপতি। ক্যাগ, ইউপিএসসি চেয়ারম্যান, ইলেকশন কমিশনার, ফিনান্স কমিশনার, এই যে যতগুলো পোস্ট আছে সব কে নিয়োগ করে, অ্যাপয়েন্টমেন্ট কে দেয়, রাষ্ট্রপতি। চল নেক্সট। 153 কি আছে, গভর্নর বা রাজ্যপাল। 153-তে কি আছে বলো, 153-তে আছে গভর্নর বা রাজ্যপাল। 165-তে কি আছে, 165-তে আছে তোমার অ্যাডভোকেট জেনারেল। যেমন কেন্দ্রে কে থাকে, অ্যাটর্নি জেনারেল, সেরকম রাজ্যে কে থাকে, অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেলকে কি বলা হয়, না লিগ্যাল অ্যাডভাইসার অফ স্টেট গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা। লিগ্যাল অ্যাডভাইসার অফ স্টেট গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকারের আইনি পরামর্শদাতা। নেক্সট আছে 168 কি আছে, স্টেট লেজিসলেটর। স্টেট লেজিসলেটর বাংলায় কি বলা হয়, রাজ্য আইনসভা। 168 কি আছে, রাজ্য আইনসভা, স্টেট লেজিসলেটর, রাজ্য আইনসভা, স্টেট লেজিসলেটর। 169 কি আছে, না রাজ্য বিধান পরিষদ, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। রাজ্য বিধান পরিষদ, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, রাজ্য বিধান পরিষদ, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। 170 কি আছে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভা। ওকে, যেমন কেন্দ্রকে কে চালায়, পার্লামেন্ট, পার্লামেন্টেরও 3টে ভাগ, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। সেরকম রাজ্যকে কে চালায়, স্টেট লেজিসলেটর, বাংলায় কি বলে, রাজ্য আইনসভা, তারও 3টে ভাগ আছে, কি কি, রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদ আর রাজ্যপাল। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল আর গভর্নর। ওকে, চলো দেখে নাও, স্লাইড স্ক্রিনশট নিয়ে নাও। কোনো কোশ্চেন তাহলে কমেন্টে জানাবে। চলো নেক্সট কি আছে, আর্টিকেল 213, আর্টিকেল 213-তে কি আছে, আর্টিকেল 123 থেকে বলেছিলাম রাষ্ট্রপতি কি করতে পারে, অর্ডিন্যান্স জারি করতে পারে, সেরকম রাজ্যপালও কি করতে পারে, অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করে। 123-তে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন, আর 213-তে রাজ্যপাল অধ্যাদেশ জারি করেন। এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ কি, সবসময় লোকসভায় বা রাজ্য বিধানসভায় সবসময় তা অধিবেশন চলে না। যে সময় যখন অধিবেশন চলে না, সরকারের যদি কিছু তাড়া থাকে, তাহলে রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে দিয়ে পরে যে কোনো বিল পাস করিয়ে দিতে পারে। অধিবেশন না চলাকালীন সরকার চাইলে যে কোনো সময় যে কোনো বিল পাস করাতে পারেন। তো যে ক্ষমতায় রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে কোনো সময় যে কোনো বিলকে পাস করতে পারে, সেই ক্ষমতাটাকে বলা হয় অর্ডিন্যান্স। কিন্তু অর্ডিন্যান্সের প্রোটোকল কি আছে, না যে ডেটে অর্ডিন্যান্সের মাধ্যমে বিলটা পাস হবে, সেই ডেট থেকে নেক্সট 6 মান্থের মধ্যে ওই বিলটাকে লোকসভায়, রাজ্যসভায়, কেন্দ্রের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে রাজ্য বিধানসভা, রাজ্য বিধান পরিষদে সেটাকে পাস করাতে হবে, নাহলে কিন্তু বিলটা আবার ল্যাপস হয়ে যাবে। যে ক্ষমতায় রাষ্ট্রপতি বা রাজ্যপাল যে কোনো সময় যে কোনো বিলকে কি করতে পারে, লোকসভা, রাজ্যসভায় পাস করে দিতে পারে, সেটাকে আমরা কি বলি, মানে সেটাকে বলি আমরা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। তাহলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে 123-এ, রাজ্যপাল অধ্যাদেশ জারি করে 213-তে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আর্টিকেল 214, আর্টিকেল 124-এ কি ছিল, সুপ্রিম কোর্ট। আর্টিকেল 214-তে কি আছে, হাইকোর্ট। আর্টিকেল 214-তে আছে তোমার হাইকোর্ট। আর্টিকেল 214-তে আছে হাইকোর্ট। আর্টিকেল 214-তে আছে হাইকোর্ট। আর্টিকেল 226-এ কি আছে, খুব ইম্পর্টেন্ট, না কোনো ব্যক্তি বা সংস্থা যদি কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে,
তাই সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বিরুদ্ধে কোথায় যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে বা হাইকোর্টেও যেতে পারে। সুপ্রিম কোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 32 ওই কনসার্নিং ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আর হাইকোর্ট অ্যাকর্ডিং টু আর্টিকেল 226 ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর্টিকেল 226 এ কি বলা আছে, পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু সার্টেন রিটস। তাহলে হাইকোর্ট রিট জারি করতে পারে। 5টা রিট আছে, দেখবে মৌলিক অধিকারে পড়াবো, হেভিয়াস কর্পাস, লে কোরেন্টো, ম্যান্ডামাস, সার্টেরিও আর প্রোহিবিশন। এই যে 5টা রিট আছে, সে 5টা রিট হাইকোর্টও জারি করতে পারে আর সুপ্রিম কোর্টও জারি করতে পারে। হাইকোর্ট জারি করতে পারে, সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল 32 এ, যেটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, আর হাইকোর্ট জারি করতে পারে আর্টিকেল 226 এ। ঠিক আছে, রিট জারি করতে পারে। কখন রিট জারি করতে পারে না, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এ, হাইকোর্ট আর্টিকেল 226 এ কি করতে পারে, রিট জারি করতে পারে। নেক্সট আর্টিকেল 293 এ, আর্টিকেল 239 এ, আর্টিকেল 239 এ কি দেওয়া আছে না, দিল্লিকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে। দিল্লিকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে। এটা কোন নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল কোন আর্টিকেল না, এটা কোন অ্যামেন্ডমেন্টে আছে, 69th অ্যামেন্ডমেন্ট, 69তম সংবিধান সংশোধনী 1991 সালে দিল্লিকে কি বলা হয়েছে, এনসিআর দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, এনসিআর দিল্লি মর্যাদা দেওয়া হয়েছে। 69th অ্যামেন্ডমেন্ট 1991, 69th অ্যামেন্ডমেন্ট 1991, এনসিআর দিল্লি। কোন নম্বর আর্টিকেল আছে, 239 এ, 239 এ। এখানে এগুলো ছিল ইম্পর্টেন্ট আর্টিকেল। এই স্লাইডের কোনো কোশ্চেন তাহলে কমেন্টে জানাবে। 213তে আছে রাজ্যপাল অধ্যাদেশ জারি করেন, 214তে আছে হাইকোর্ট, 226-এ আছে কি, 226-এ আছে পাওয়ার অফ হাইকোর্ট টু ইস্যু সার্টেন রিটস, আর কি দেওয়া আছে, স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দিল্লি, দিল্লিকে বিশেষ রাজধানী অঞ্চলে মর্যাদা দেওয়া হয়েছে। চলো, থ্যাংক ইউ প্রত্যেককে। সকাল থেকে প্রচুর 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 উইশ পেয়েছি আজকে। এরকমই সাপোর্ট করে যাও, আমরাও তোমার দিকে বেস্ট সার্ভিস দিয়ে যাব তোমাদের ক্যারিয়ারকে ব্রাইট করার জন্য। ঠিক আছে, এরকম আমাদের রিলেশনশিপটা থেকে যাক অফলাইন অনলাইন সব জায়গাতেই। আজ কিছুদিন আগে আমার এখনো মনে পড়ে, কিছুদিন আগে স্টুডেন্ট ছিলাম, স্ট্রাগল করছিলাম চাকরি পাওয়ার জন্য, আর দেখতে 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 আজকে 7-8 বছর চাকরি করা হয়ে গেল। কম্পিটিটিভ এক্সামে 12 বছর প্লাস পড়া হয়ে গেল, আর নিজেরও 34 বছর বয়স হয়ে গেল। মনে হচ্ছে কদিন আগে কলেজে ভর্তি হলাম। যাই হোক, টাইম এইভাবেই পেরোবে। অনেক এক্সপিরিয়েন্স এই লাইফে দেখতে পেলাম, প্লাস আমাদের হেল্পে আজকে 1200-1300 জন স্টুডেন্ট চাকরি পেয়ে গেল। তো কালকে ক্লাসে বেরিয়েছে, কালকেও দেখেছি কতজন ছেলে চাকরি পেয়েছে। সামনে এক্সারসাইজ বেরোবে। ICDS এ প্রায় 40 জন স্টুডেন্ট পাস করেছে সুপারভাইজারে, যারা ইন্টারভিউ আছে। আজকেও মিসেলিনিয়াস ইন্টারভিউ দিতে গিয়েছে অনেক স্টুডেন্ট। চলো, দেখে কি 50 মনে হচ্ছে নাকি? চলো নেক্সট। এবার দেখো আর্টিকেল 243 to 243 ও। এবারে দেখো আর্টিকেল 243 থেকে 243 ও কি আছে, পঞ্চায়েত। 243 থেকে 243 ও পঞ্চায়েত, 243 থেকে 243 ও পঞ্চায়েত। এই 34 হয়ে গেলে আমার খুব দুঃখ লাগছে, 34 হয়ে গেল। চলো, আর্টিকেল 243 পি থেকে ZG কি আছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। 243 পি থেকে ZG মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। আমার ছেলে 10 বছর হয়ে গেছে, ক্লাস 4-এ পড়েছে, 9 ইয়ার্স প্লাস হইতে হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, 243 থেকে 243 ও পঞ্চায়েত, 243 পি থেকে ZG কি আছে বলো, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। নেক্সট আর্টিকেল 243 টার্মগুলো ভালো করে দেখবে। ZH থেকে ZT সেটা কি আছে, কোঅপারেটিভ সোসাইটি, বাংলায় কি বলে, সমবায় সমিতি, সমবায় সমিতি। চলো দেখে নাও একবার। তাহলে 243 থেকে 243 ও কি বলে, পঞ্চায়েত। 243 পি থেকে ZG কি আছে, মিউনিসিপ্যালিটি বা পৌরসভা। আর 243 ZG এর পর কি হবে, ZH থেকে ZT কি আছে, কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। নেক্সট 245 থেকে 263, 245 to 263, 245 থেকে 263 কি আছে, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, কেন্দ্র রাজ্য সম্পর্ক। তারপর কি আছে 280, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। 280 তে কি আছে, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। ঠিক আছে, ফিনান্স কমিশন বা অর্থ কমিশন 280। 300A, আর্টিকেল 300A কি আছে, 308 এ রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, এটা অনেক বোঝানোর আছে। রাইট টু প্রপার্টি কি জিনিস,
না রাইট টু প্রপার্টি আগে ফান্ডামেন্টাল রাইটস ছিল, মৌলিক অধিকার ছিল, তখন 31 নম্বর আর্টিকেলে ছিল। 31 নম্বর আর্টিকেল থেকে রাইট টু প্রপার্টিকে এখন ডিলিট করে দেওয়া হয়েছে। 44th অ্যামেন্ডমেন্ট 1978, 44তম সংবিধান সংশোধনী 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বর্তমানে এটা কি? বর্তমানে এটা হচ্ছে আইনগত অধিকার, লিগ্যাল রাইটস। কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 300A তে আছে। কি বলা হয়? লিগ্যাল রাইটস বা আইনগত অধিকার। রাইট টু প্রপার্টি এখন মৌলিক অধিকার নেই, এখন কি হয়ে গেছে? এখন আইনগত অধিকার হয়ে গেছে। চলো নেক্সট, আর্টিকেল 312, আর্টিকেল 312 কি দেওয়া আছে? অল ইন্ডিয়া সার্ভিসেস, সর্বভারতীয় চাকুরি, অল ইন্ডিয়া সার্ভিসেস। চলো 312 অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস বর্তমান 300A তে আছে রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। 312 অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় চাকুরি কথা বলা হয়েছে 312-তে। ওকে, সেটা আর্টিকেল তোমার পার্ট 14-তে বলা হয়েছে, নেক্সট দিন পড়াবো, পার্ট 14-তে আছে। ঠিক আছে, 312 থেকে অল ইন্ডিয়া সার্ভিসেস, অল ইন্ডিয়া সার্ভিসেস। চলো দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাও। 243 থেকে 243 ও পঞ্চায়েত, পি থেকে জেড জি মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, এইচ থেকে জেড টি কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় সমিতি। 245 থেকে 263 হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। 280 অর্থ কমিশন। 300 রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার, আগে মৌলিক অধিকার ছিল, এখন আইনগত অধিকার হয়েছে। 312 অল ইন্ডিয়া সার্ভিস, সর্বভারতীয় চাকুরি। কোন কোন দিন ক্লাস পাবো? 4টায় কোনো দিন ক্লাস হবে না, এই ক্লাসটা রাত্রে হবে, রাত 9টা থেকে রাত 10টা, পুরো পেড কোর্স হবে, ইউটিউবে হবে না। এটা পেড কোর্স, এটা অ্যাপের মাধ্যমে, আরসি এডুকেশন অ্যাপের মাধ্যমে হবে। এই কোর্সটা তোমাকে পারচেস করতে হবে। ওকে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, 1.5 ঘন্টা করে ক্লাস হবে, 1 মাসে পুরো ক্লাসটা শেষ হবে উইথ এমসিকিউ, 40টা ক্লাস হবে। ওকে, চলো নেক্সট স্লাইডে আসি, এটা আমাদের লাস্ট স্লাইড অলমোস্ট, আর একটা স্লাইড আছে। তিনশো পনেরোতে কি আছে? পিএসসি ইউপিএসসি, পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সেন্ট্রালে কি আছে? সেন্ট্রালে আছে পিএসসি, পাবলিক সরি স্টেটে কি আছে? পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। আর সেন্ট্রালে কি আছে? ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আর্টিকেল 315। আর্টিকেল 323A তে কি আছে? ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, বাংলাতে কি বলা হয়? বিশেষ আদালত। হাইকোর্টের, সুপ্রিম কোর্টের প্রেসার কমাবার জন্য বিশেষ আদালত তৈরি করা হয়েছে, যেমন গ্যাট, গ্রিন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, গ্যাট করা হয়েছে। আর কি করা হয়েছে না, তোমার স্যাট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এগুলো তৈরি করা হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর্টিকেল 14A তে আছে পার্টে, আর্টিকেল 223, 323A। আর্টিকেল 324 কি আছে না, ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। এটা একটা স্ট্যাটিউটরি বডি, স্বশাসিত সংস্থা, সাংবিধানিক সংস্থা। ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন 324-এ আছে। 326-এ কি আছে? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, 18 বছর বয়স হলে ভোট দিতে পাবে। এটা কোন নাম্বার আর্টিকেলে আছে বলো? 326, 326। তারপরে আর্টিকেল 330, আর্টিকেল 330-এ কি আছে? রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এন্ড এসটি ইন হাউস অফ দ্য পিপল, হাউস অফ দ্য পিপল, লোকসভায় এসসি এসটিদের জন্য কি সিট রিজার্ভেশন আছে, সিট রিজার্ভেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে না, এসসি এসটির কথা বলা হয়েছে, এসসি এসটি রিজার্ভেশন, সংরক্ষিত আসনের কথা বলা হয়েছে আর্টিকেল 330। দেখি ভুজঙ্গর কোশ্চেন কি আছে, স্যার সংবিধান সংশোধন কে করেন? আচ্ছা, এই যে ভারতের সংবিধান 1950 সালে তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পর 51 সাল থেকে আজ পর্যন্ত প্রায় এই তোমার 72 বছরে 105টা সংশোধনী হয়ে গেছে। তো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের মনে হয়েছে যে কিছু চেঞ্জ দরকার, কিছু সংশোধনী দরকার, তার একটা প্রসেস আছে। সে প্রসেসটা হচ্ছে আমাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে তোমার আইন প্রণয়ন করতে হবে। পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভায় 2/3 মেজরিটিতে ওটাকে পাস করাতে হবে। যেমন ধরো জেনারেলের রিজার্ভেশন, জেনারেল রিজার্ভেশন ছিল না, সরকারের মনে হলো না কিছু জেনারেল এখন সরকারের পিছিয়ে আছে আর্থিক দিক থেকে, তাদের রিজার্ভেশন দরকার, যেটা নাম দিয়েছে ইডব্লিউএস, ইকোনমিক উইকার সেকশন। তো সরকার কি করলে হবে না, একটা প্রস্তাব আনলো যে কারা কারা জেনারেল রিজার্ভেশনের পক্ষে, ইউআরদের, আনরিজার্ভদের। তখন মেজরিটি পেয়ে গেল লোকসভাতে, মেজরিটি পেয়ে গেল রাজ্যসভাতে, দেন এটা অ্যামেন্ডমেন্ট হয়ে গেল। 103rd অ্যামেন্ডমেন্টে কি করা হলো না, জেনারেলের জন্য 10% রিজার্ভেশন করা হলো। এইভাবেই করা হয়।
ঠিক আছে বিপ্লব, চিন্তা নেই কোনো, যদি করিস এখন ম্যাথের ক্লাস স্টার্ট হয়নি, স্টার্ট হওয়ার পরে কোনো অসুবিধা হবে না, সেই জন্য কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে, 2-3টে ছেলেকে রাখা আছে যারা তোমার প্রবলেম সলভ করবে। ঠিক আছে, কন্ট্যাক্ট করে নাও, সব প্রবলেম সলিউশন হয়ে যাবে। ম্যাথ ক্লাস কাল থেকে স্টার্ট হবে, কাল 2টো থেকে, ওকে সরি কাল 12টা থেকে। চলো দেখে নাও আমাদের লাস্ট স্লাইড। ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট স্লাইড দেখে নাও। 4টে টপিক পড়া বলছিলাম, 2টো হলো, আর পার্ট শিডিউল আমরা এবারে পেড কোর্সে পড়বো। আর্টিকেল 352, আর্টিকেল 352 আর 352তে কি আছে না, ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। দেখো এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলো সেভ করে দেখে নাও, যা প্রবলেম হবে ফোন করো, গাইড করে দেবে। চলো 352তে কি আছে, ন্যাশনাল এমার্জেন্সি। 352তে কি আছে, ন্যাশনাল এমার্জেন্সি। 356তে কি আছে, 356তে আছে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি যদি কোনো রাজ্যে কি হয়, যদি কোনো রাজ্যে কনস্টিটিউশনাল ফেলিওর হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে না, রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি কি করতে পারে, জরুরি অবস্থা জারি করতে পারে। স্টেট এমার্জেন্সি। 352তে আসে জাতীয় জরুরি অবস্থা, 356তে আসে রাজ্য জরুরি অবস্থা, 360-এ আসে অর্থনৈতিক জরুরি অবস্থা। ঠিক আছে, যেটা এখনো পর্যন্ত ভারতে একবারও হয়নি, অর্থনৈতিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি। লাস্ট কি আছে 368। 368 কি আছে, সংবিধান সংশোধনী, পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, সংবিধান সংশোধনী, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধনী। ঠিক আছে, আমার সঙ্গে কৌশিক স্যার আছে, কৌশিক স্যার তোমার সঙ্গে কিছু কথা বলবে কোর্সের ব্যাপারে, তোমাদের গাইড করবে যেন তোমাদের ক্লাস নেয় রেগুলার। ওকে, তো কি ডাউট আছে জানাও। আমরা আজ বললাম মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার সঙ্গে আর্টিকেল, লিস্ট অফ আর্টিকেল। এরপর আমরা নেক্সট ক্লাসে কি পড়বো, হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন, কিভাবে সংবিধান তৈরি হলো, ইতিহাস। ঠিক আছে, কিভাবে সংবিধান তৈরি হলো, কিভাবে সংবিধান তৈরি হলো তার ইতিহাসটা, এবং তার সঙ্গে তোমার পার্ট এন্ড শিডিউল। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে একটা দেখা হচ্ছে। কৌশিক স্যার আমার সঙ্গে চলে এসেছেন, স্যার আমাদের জিএস ফ্যাকাল্টি, তোমরা প্রত্যেকেই শোনো, স্যার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করান, জিএস এর আরো টিম আছে, তারাও একে একে আসবে, কিন্তু এই কোর্সটা কমপ্লিটলি আমি তোমাদের পড়াবো, তার সঙ্গে কৌশিক স্যার এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো। ওকে, সবাইকে তার আগে বলি গুড ইভিনিং। তো স্যার মোটামুটি সবকিছু তোমাদের গাইড করে দিয়ে গেছেন যে কিভাবে পড়বো না পড়বো। আমি শুধু এখানে বলবো যে যেগুলো স্যার জাস্ট একটু হালকা দিয়ে টাচ করে গেছেন, সেগুলো স্যার কি করবেন না ডিটেলস আলোচনা করবেন। চাই সিটিজেনশিপ হোক, চাই আমাদের ফান্ডামেন্টাল রাইট হোক, ফান্ডামেন্টাল ডিউটিস হোক, ডিপিএসপি হোক, ইলেকশন কমিশনার হোক, সমস্তগুলো যেগুলো পড়লে তোমরা সেগুলো কিছুই নেই। এক কথাতে সিনেমা দেখেছো তো, সিনেমা ট্রেলার। আজ স্যার যেগুলো পড়ালেন সেগুলো হচ্ছে সিনেমার ট্রেলার, পিকচারটা বাকি আছে। মানে এগুলোই স্যার শুধুমাত্র ইম্পর্টেন্ট বলে দিয়ে গেলেন। বাকি যা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা যেমন 2 বছর 11 মাস 18 দিন লেগেছিল তৈরি করতে, সেরকম স্যার সেই গোটাটাই 1 মাসের মধ্যে শেষ করবে। আর প্রত্যেকটা এমন নয় যে অল্প অল্প হবে, প্রত্যেকটা ডিটেলসে। যেমন আমরা প্রত্যেকটা 22টা পার্ট দেখেছি, 22টা পার্টে যতগুলো আর্টিকেল, পরপর আর্টিকেল, সেরকম অনুযায়ী পরপর আর্টিকেল স্যার করাবেন। ক্লিয়ার? তো তোমাদেরকে একটা কথাই বলবো যে সবাই এটাতে জয়েন হও। দারুণ একটা স্যারের ইনিশিয়েটিভ, যে স্যার এত সুন্দরভাবে রাত্রেবেলা এত ক্লাস করার পরও সময় দিয়ে তোমাদের জন্য ক্লাসটা করাবেন। ভালোভাবে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস ডিটেলস হবে। তো তোমাদেরকে একটাই বলবো যে ক্লাসটা মন দিয়ে করো, অনেক উত্তর তোমরা এখান থেকে, অনেক কিছু জিনিস, কনস্টিটিউশন কি, আমার নিজের ক্ষেত্রে মনে হয় যে আমার নিজের ক্ষেত্রে কনস্টিটিউশন কিছু ছিল না, সংবিধান কিছু ছিল না, কিন্তু সংবিধান যে কি জিনিস সেটা না পড়লে বুঝতে পারবে না, আর এই ক্লাসে সমস্ত কিছু বুঝতে পারবে। ক্লিয়ার? চলো, ঠিক আছে, চলো আজকের মতো এখানে রাখলাম আমরা। থ্যাংক ইউ, চলো বাই।